গল্পকরণে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প। আজকে ১২তম পর্ব। নীলগঞ্জ থেকে ক্যাপ্টেন মোহাম্মদ বাসেতের তার মাকে লেখা তারিখবিহীন চিঠি। আমার অনেক শ্রদ্ধেয় ও ভালোবাসার মা, আসসালাম। মা, মেজর সফদর জামিলের মাধ্যমে পাঠানো আপনার পত্র যথাসময়ে পাইয়াছি। আপনি যে কিসমিস ও চিলগোজা পাঠাইয়াছেন তাহাও পাইয়াছি। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি ভালো আছি। আমাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। দুষ্টু বাঙালিদের আমরা শায়েস্তা করিয়াছি। অল্প কিছু ইন্ডিয়ার দালাল বিভিন্ন স্থানে উৎপাতের চেষ্টা করে, তবে আল্লাহর অশেষ মেহেরবানিতে তারাও কুকুরের মতো লেজ গুটাইয়া পালাইয়াছে। সেই দিন আর দূরে নাই যেদিন পূর্ব পাকিস্তান হইতে সমস্ত কুকুরকে আমরা জাহান্নামে পাঠাইব। বর্তমানে আমার পোস্টিং নীলগঞ্জে। আমি মোটামুটিভাবে এই পোস্টিংয়ে ভালো আছি। অত্র এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করিয়াছি। ইহাতে আমাদের কিছু লোক ক্ষয় হইয়াছে, কিন্তু তাহাদের ক্ষতির পরিমাণ সঙ্গত কারণে বহুগুণে বেশি। আমাদের প্রচলিত ধারণা বাঙালিরা সাহসী না। এই ধারণা ঠিক না। গত বৃহস্পতিবার গভীর রাতে মাত্র 2 জনের একটা ক্ষুদ্র দল আতর্কিতে আমাদের ক্যাম্পে ঢুকিয়া পড়ে। তাহাদের উদ্দেশ্য ছিল আমাকে হত্যা করা। তারা সেই কাজ করিতে পারে নাই, তবে আমাদের কিছু ক্ষতি করিয়াছে। আপনি কোনো চিন্তা করিবেন না। পরদিন দুপুরেই রিএনফোর্সমেন্টের ব্যবস্থা হইয়াছে। আমরা এখন আগের চেয়ে অনেক বেশি সাবধান। মা, এখন আপনাকে একটা জরুরি বিষয় বলি। জেনারেল ব্যাগের সঙ্গে আমার ভালো পরিচয় আছে। আমি যতদূর জানি ওনার সঙ্গে আমাদের আত্মীয়তাও আছে। আপনি ওনার মাধ্যমে আমাদের কমান্ডার ইন চিফ জেনারেল গুল হাসানকে অনুরোধ করাইবেন যেন আমি দেশে ফিরে আসিতে পারি। আপনি মনে করিবেন না যে আমি ভীত বলিয়া দেশে ফিরিতে চাইতেছি। আমি মোটেই ভীত নেই। দেশে ফিরিতে চাইবার প্রধান কারণ, এখানে আমার স্বাস্থ্য টিকিতেছে না। অতি জঘন্য এই দেশ। শুকনায় থাকে সাপ, পানিতে সাপের চেয়েও ভয়ঙ্কর এক প্রাণী, তার নাম জোক। এই জোকের প্রধান খাদ্য মানুষের রক্ত। রাইফেলের সাহায্যে শত্রুর মোকাবেলা সম্ভব, কিন্তু জোকের বা সাপের মোকাবেলা সম্ভব না। মা, আপনি যেভাবে পারেন আমাকে ওয়েস্টার্ন কমান্ডে ট্রান্সফারের ব্যবস্থা নেবেন। আমার বড় চাচি হয়তো এই বিষয়ে আপনাকে সাহায্য করিতে পারবেন। বড় চাচিকে আমার সালাম। বোন রেহনামাকে আমার আদর ও স্নেহ। তাহার বিবাহের দিন কি ধার্য হইয়াছে? মা, আপনি আমার জন্য দোয়া করবেন। কিছুদিন হইল মন এবং শরীর কোনোটাই ভালো যাইতেছে না। ইতি, আপনার আদরের ছোট ছেলে ক্যাপ্টেন মোহাম্মদ বাসেত। রাত 10টা। তুমুল বর্ষণ হচ্ছে। নাইমুল অতীত বাড়ির স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তালেবুর রহমান সাহেবের বাড়ির উঠানে। টিনের চালের এক প্রান্ত থেকে প্রবল বেগে বৃষ্টির পানি নেমে আসছে। নাইমুল এই পানিতে গোসল সারছে। বৃষ্টির পানি বরফের মতো ঠান্ডা। নাইমুলের শরীর কাঁপছে, কিন্তু গোসল শেষ না করে উঠতে ইচ্ছে করছে না। তালেব সাহেব একটা শুকনো গামছা এবং ধোয়া লুঙ্গি নিয়ে বারান্দায় অপেক্ষা করছেন। তালেব সাহেবের পাশে তার বড় মেয়ে চাপা। চাপা 9 পড়ে। চাপার হাতে একটা হারিকেন। চাপার মা আমেনা বেগমও কিছুক্ষণ স্নানের দৃশ্য দেখেছেন। এখন তিনি গেছেন রান্নার আয়োজনে। ঘরে কিছুই নেই। অতি দ্রুত কিছু ব্যবস্থা করতে হবে। ডিমের তরকারি, বেগুন ভাজি, মাসকলাইয়ের ডাল। খোয়ারে মুরগি আছে। মুরগির মাংস করতে পারলে ভালো হতো। সন্ধ্যার পর মুরগি জবাই করা নিষেধ বলেই মুরগি জবাই করা যাচ্ছে না। যে মানুষটা গোসল করছে সে কোনো সাধারণ মানুষ না, সে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করেছে। স্বাধীন বাংলা বেতার থেকে এরকম খবর পাওয়া গেলেও তালেব সাহেবের পরিবার এই প্রথম চোখের সামনে মুক্তিযোদ্ধা দেখেছে। কি সুন্দর চেহারা! দেখি মনে হয় বড় ঘরের সন্তান। পথে পথে ঘুরছে। তালেব সাহেব বললেন, আপনার সাবান লাগবে? ঘরে সাবান আছে? নাইমুল বলল, সাবান লাগবে না। বৃষ্টির পানি ঠান্ডা না? বেশ ঠান্ডা। তাহলে বেশিক্ষণ থাকবেন না, উঠে পড়েন। নাইমুল বলল, আর একটু থাকি। তালেব সাহেব বললেন, আপনার জন্য একটু চা করতে বলবো? ঘরে চায়ের ব্যবস্থা আছে, গুড়ের চা। রান্না হতে সামান্য বিলম্ব হবে। গোসল সেরে চা খান, ভালো লাগবে।
জি, চা দিতে বলুন। চাপা দৌড়ে তার মাকে চায়ের কথা বলতে গেল। সে মুহূর্তের জন্যেও মানুষটার চোখের আড়াল করতে চাচ্ছে না। তাদের বাড়িতে একজন মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে উঠে এসেছে। অবিশ্বাস্য ব্যাপার। মানুষটার প্রতিটি কথা সে মন দিয়ে শুনতে চায়। তালেব মাস্টার বললেন, কিছু মনে করবেন না, আপনার দলের আর লোকজন কোথায়? আমার দলে আর লোক নেই, আমি একা একটা দল করেছি। দলের নাম বললে আপনি হয়তো চিনবেন। আমার দলের নাম হাসুন্নার দল, ইংরেজিতে হাসুন্না গ্রুপ। তালেব মাস্টার চমকে মেয়ের দিকে তাকালেন। হাসুন্নার দলের অসীম সাহসী কর্মকাণ্ডের খবর এ অঞ্চলের সবাই জানে। এই মানুষটা হাসুন্না? নাইমুল বললেন, নামটা ভালো হয়েছে না? হাসুন অর্থ ঝাড়ু। হাসুন্নার দল ঝাড়ু মেরে দেশ থেকে মিলিটারি তাড়াবে। চাপা হেসে ফেলল। মানুষটার কথায় তার এত মজা লাগছে। সে চট করে হাসি থামিয়েও ফেলল। হাসুন্নার দলের হাসুন্না অবাক হয়ে এখন তাকে দেখছে। তার খুব লজ্জা লাগছে। সে চা আনতে রান্নাঘরে চলে গেল। গোসল যে করছে এই মানুষটাই বিখ্যাত হাসুন্না। এই খবরটা মাকে দিতে হবে। চাপার হাসি শুনে কিছুক্ষণের জন্য নাইমুল বিভ্রান্ত হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল মরিয়ম হাসছে। হারিকেন হাতে মেয়েটির সঙ্গে মরিয়মের কোনো মিল নেই, কিন্তু দুজনের হাসির শব্দ এত কাছাকাছি। আমেনা বেগম রান্না প্রায় সেরে ফেলেছেন। মাসকলাইয়ের ডালটা শুধু বাকি। ডাল সিদ্ধ হতে সময় লাগছে। স্বামী ও কন্যার মতো তারও ইচ্ছে করছে অদ্ভুত মানুষটার আশেপাশে থাকতে। সেটা সম্ভব হচ্ছে না। রান্নাঘর ছেড়ে যাওয়া যাবে না, ডাল ধরে যাবে। আয়োজন সামান্য, এর মধ্যে একটা যদি নষ্ট হয় বেচারা খাবে কিভাবে? এরা বনে জঙ্গলে ঘুরে বেড়ায়, আরাম করে একবেলা হয়তো খেতেই পারে না। নাইমুল আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছে। তার এবং মাস্টার সাহেবের হাতে সিগারেট। মাস্টার সাহেব সিগারেট খান না। আজ একটা বিশেষ রাত। এই রাত বারবার ঘুরে ফিরে আসবে না। রাতটা স্মরণীয় করে রাখার জন্যই একটা সিগারেট খাওয়া দরকার। তালেব মাস্টার বললেন, চা খেতে খেতে গল্প করেন, আপনার কথা শুনি। নাইমুল বলল, কি গল্প করব? যুদ্ধের গল্প করেন, কিভাবে যুদ্ধ করেন এইসব। যুদ্ধের গল্প করতে ভালো লাগে না, অন্য গল্প করি। চাপা খুবই আগ্রহ নিয়ে বলল, জি জি করেন। নাইমুল মজার কোনো গল্প মনে করার চেষ্টা করছে, মনে পড়ছে না। মজার কোনো গল্প শুনে যদি মেয়েটা হেসে দিত তাহলে মরিয়মের হাসি আরেকবার শোনা যেত। নাইমুল চাপার দিকে তাকিয়ে গল্প শুরু করল। শোনো চাপা, একবার এক জীববিজ্ঞানী সুন্দর একটা গবেষণা করলেন। তিনি করলেন কি, বড় একটা অ্যাকোরিয়ামে দু ধরনের মাছ রাখলেন। এক ধরনের মাছ বড় বড়, আর এক ধরনের মাছ ছোট। ছোট মাছগুলো বড় মাছগুলোর খাদ্য। তিনি করলেন কি, অ্যাকোরিয়ামের মাঝামাঝি কাচের একটা পার্টিশন দিয়ে দিলেন। এখন কি হলো শোনো, বড় মাছগুলো ছোট মাছ দেখে খাবার জন্য হা করে ছুটে আসে। এসে একসময় কাঁচের দেয়ালে ধাক্কা খায়। ছোট মাছ তারা আর খেতে পারে না। দিনের পর দিন এরকম চলল। তারপর তারা একসময় বুঝল কোনো এক বিচিত্র কারণে ছোট মাছগুলোকে খাওয়া সম্ভব হচ্ছে না। তারা ছোট মাছ খাবার চেষ্টা বন্ধ করে দিল। আর তখনই বিজ্ঞানী ভদ্রলোক কাচের পার্টিশন তুলে দিলেন। দু ধরনের মাছের একই সঙ্গে মিশে গেল, কিন্তু বড় মাছগুলো ছোট মাছগুলোকে খায় না। মুখের সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু তারা খাচ্ছে না, খাবার চেষ্টাও করছে না। চাপা বলল, ও আল্লাহ, সত্যি? হ্যাঁ সত্যি। অ্যাকোরিয়াম থেকে কাচের পার্টিশন উঠে গেছে, কিন্তু সেই পার্টিশন চলে গেছে বড় মাছগুলোর মাথায়। চাপা বলল, মাছের মাথায় কাচের পার্টিশন যাবে কিভাবে? নাইমুলের কাছে অদ্ভুত লাগছে, কারণ মরিয়মও চাপার মতোই একই প্রশ্ন করেছিল। কাচের পার্টিশন মাছের মাথায় যাবে কিভাবে? মেয়েটা শুধু যে মরিয়মের মতো হাসছে তা না, তার চিন্তা ভাবনাও মরিয়মের মতো। আমেনা বেগম দরজার ওপাশ থেকে বলল, খাওয়া কি এখন দিব? নাইমুল বলল, দিন, খুবই ক্ষুধার্ত। তালেব মাস্টার বললেন, আপনি খাওয়া দাওয়া করে আরামে ঘুমান, বিছানা করে দিতেছি, আপনার ভয়ের কিছু নাই। আমি ঘুমাবো না, সারা রাত জেগে থাকবো, পাহারায় থাকবো। চাপা বলল, আমিও জেগে থাকবো। নাইমুল বলল, কারো জেগে থাকতে হবে না, আমি আরামে ঘুমাবো।
আমার ভয় ডর একেবারেই নাই। নাইমুল খেতে বসেছে। তালেব মাস্টারের পরিবার তাকে ঘিরে আছে। আমেনা বেগমের মন খারাপ লাগছে। ছেলেটা কি আগ্রহ করেই না খাচ্ছে? একটুকু ভালো আয়োজন যদি করা যেত। নাইমুল তালেব মাস্টারের দিকে তাকিয়ে বলল, চন্দ্রপুর এখান থেকে কত দূর? তালেব মাস্টার বললেন, দূর আছে। আপনি চন্দ্রপুর যাবেন? চন্দ্রপুর কার কাছে যাবেন? নাইমুল জবাব দিল না। চন্দ্রপুর কার কাছে সে যাবে এই তথ্য প্রকাশ করার কিছু নয়। ভাত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। আমেনা বেগমের মুখ ধরফর করছে। ভাততে টান পড়বে না তো? চন্দ্রপুরের পীর সাহেবকে তার খাদেম এবং ভক্তরা ডাকে সুরমা বাবা। তিনি চোখে সুরমা ছাড়া সারা গায়ে কোনো কাপড় পরেন না বলে এই নাম। তিনি দিনরাত অন্ধকার একটা ঘরে থাকেন। ঘরের একটা মাত্র দরজা। সেই দরজা চটের ভারী পর্দায় ঢাকা থাকে। সেই ঘরে খাদেম ছাড়া অন্য কারো প্রবেশ নিষেধ। ভক্তরা বিশেষ চাপাচাপি করলে দর্শন দেন। ভক্তদের তখন ঘরে ঢোকার অনুমতি দেওয়া হয়। সুরমা বাবার সঙ্গে দেখা করার আগে ভক্তদেরও চোখে সুরমা দিতে হয়। সুরমাদানি নিয়ে খাদেম দরজার পাশে বসে থাকেন। হাদিয়ার বিনিময়ে খাদেম চোখে সুরমা পরিয়ে দেন। আজ চন্দ্রপুরের পীর সাহেবের হুজরা খানা জমজমাট। প্রথমত, আজ বৃহস্পতিবার। সারা রাত জিগির হবে। জিগির শেষ হবে ফজর ওয়াক্তে। তখন সিন্নি দেওয়া হবে। সিন্নি হলো গরু, খাসি, মুরগি ও চাল ডালের খিচুড়ি জাতীয় খাদ্য। সুরমা বাবার দোয়ায় এই খাদ্য অতি সুস্বাদু। একবার যে খেয়ে যায় বাকি জীবন তার এই সিন্নির কথা মনে থাকে। জিগির ছাড়াও আজ আরেকটি বড় ঘটনা আছে। পীর সাহেবের দাওয়াতে ধর্মপাশা থেকে মিলিটারির মেজর সাহেব আসছেন। তিনি যেহেতু সন্ধ্যার পর থাকবেন, কাজেই আজ সিন্নি সকাল সকাল রান্না হচ্ছে। মেজর সাহেবকে ইজ্জত করার জন্য আজ সিন্নি দেওয়া হবে আসর ওয়াক্তে। সিন্নি দেওয়ার আগে পাকিস্তানের জন্য দোয়া করা হবে। এই দোয়ায় সামিল হবার জন্য পীর সাহেব তার ভক্তদের ডেকেছেন। ভক্তদের মধ্যে অনেকে এসেছে। মেজর সাহেবকে ইজ্জত করার জন্য সুরমা বাবা আজ ঘিয়া রঙের একটা চাদর লুঙ্গির মতো কোমরে পেঁচিয়ে রেখেছেন। একবার নিজে এসে রান্নার খোঁজও নিয়ে গেলেন। সচরাচর এই কাজ তিনি করেন না। সুরমা বাবার হুজরাখানার সামনে নাইমুল বসে আছে। তার গায়ে চাদর, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল। সে সুরমা বাবার সঙ্গে একান্তে দেখা করতে চায়। আজ যে ব্যস্ততা, তাতে দেখা করা অসম্ভব। তবে সুরমা বাবার এক খাদেমের হাতে 2 প্যাকেটের ক্যাপস্টেন সিগারেট এবং 10টা টাকা দেয় খাদেম আশ্বাস দিয়েছেন দেখা করিয়ে দেবেন। নাইমুল ধৈর্য নিয়ে অপেক্ষা করছে। সে খাদেমকে বলেছে, সুরমা বাবার জন্য কিছু নজরানা নিয়ে এসেছে। বাবার সঙ্গে দেখা হবার পর সে খাদেমকেও খুশি করে দেবে। এই গরমেও নাজমুলের গায়ে কালো রঙের প্রায় কম্বল জাতীয় চাদর। তার চোখ লাল। সে মাঝে মাঝে কাশছে। চোখ লালের কারণে তার চোখ উঠছে। এই চোখ ওঠার নাম জয় বাংলা রোগ। সবারই হচ্ছে। এই রোগ 1 সপ্তাহের বেশি থাকে না। নাইমুলের বেলায় এই রোগ মনে হচ্ছে স্থায়ী হয়ে গেছে। আজ নিয়ে 12 দিন হলো রোগ সারছে না। এমন কোনো কষ্ট নাই, শুধু রোদের দিকে তাকানো যায় না। চোখ কটকট করে। সকাল থেকে নাইমুলের কিছু খাওয়া হয়নি। এখন দুপুর। সিন্নির গন্ধে পেটের ভেতর পাক দিচ্ছে। গন্ধে বোঝা যাচ্ছে এই সিন্নি আসলে খেতে ভালো হবে। সুরমা বাবার হুজরাখানায় নাইমুলের ডাক পড়েছে। খাদেম বলল, আপনার সমস্যার কথা বাবাকে অতি অল্প কথায় বলবেন। লম্বা ইতিহাস বলার প্রয়োজন নাই। বাবা সবই বুঝেন। এখন আসেন, চোখে সুরমা দিয়ে দেই। সুরমার নজরানা 1 টাকা। নাইমুল বলল, সুরমা না দিলে হয় না, আমার চোখের অসুখ। খাদেম বিরক্ত গলায় বলল, সুরমা চোখে না দিলে বাবার সঙ্গে সাক্ষাৎ হবে না। মেজর সাহেব যে আসতেছেন, ওনার চোখে সুরমা দিতে হবে। টিক্কা খান দেখা করতে আসলে তার জন্যও একই ব্যবস্থা। দেন, চোখে সুরমা দেন। ব্যথা দিবেন না। সুরমা বাবা গা থেকে চাদর খুলে ফেলেছেন। ঘরের ভেতরটা গরম। গরমে তিনি ঘামছেন। চাদর দিয়ে বিরক্ত ভঙ্গিতে গায়ের ঘাম মুছছেন। বাবার সামনে জলচৌকি, জলচৌকিতে পিতলের গ্লাসে পানি, একপাশে হাত পাখা। তিনি হাত পাখা দিয়ে অতি দ্রুত নিজেকে কিছুক্ষণ বাতাস করেই 1 চুমুক পানি খান। নাইমুল কাউকে কখনো এত দ্রুত বাতাস করতে দেখেনি। সুরমা বাবা নাইমুলের দিকে তাকিয়ে বিরক্ত গলায় বলল, কি চাস? তুই কি চাস? নাইমুল বিনয়ে নিচু হয়ে বলল, আপনার জন্য কিছু নজরানা এনেছি।
নিজের হাতে দিতে চাই। জিনিসপত্র না টাকা? টাকা। পরিমাণ কত? পরিমাণ ভালো। সুরমা বাবার মুখে বিরক্তি দূর হলো। তিনি প্রায় হাসি মুখে বললেন, আমার কাছে টেহার পরিমাণ কোনো বিষয় না। আমার কাছে এক টেহার যে মূল্য, 1000 টাকার একই মূল্য। সব টাকা পয়সা গরিব দুঃখীর কাজে ব্যবহার হয়। এটাও একটা ইবাদত। এই ইবাদতের নাম হাক্কুল ইবাদত। নজরানার টাকা জলসুকির নিচের দান বাক্সে রাখ। যা বলার তাড়াতাড়ি বলে চলে যা, মেজর সাহেব আসতেছেন। হুজুর কি মেজর সাহেবকে দাওয়াত দিয়েছেন? অবশ্যই দাওয়াত দিয়েছি। দাওয়াত ছাড়া তারা আসবেন? হুজুর যদি কিছু মনে না করেন, যদি বেয়াদবি না নেন, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? শুনেছি মিলিটারিরা অনেক মানুষ মেরেছে, মেয়েদের ধরে ক্যাম্পে নিয়ে গেছে, তাদের দাওয়াত করেছেন। ব্যাপারটা কেমন না? সুরমা বাবা তীক্ষ্ণ গলায় বললেন, কেমন মানে? বিধর্মীর সাথে যুদ্ধের নিয়ম তুমি জানো? বিধর্মীর মাল হলো গনিমতের মাল, সেই মাল নেয়ার হুকুম আছে। বিধর্মীদের মেয়ে ছেলেও মালের মধ্যে পড়ে। যুদ্ধ তো বিধর্মীর সঙ্গে হচ্ছে না, এদেশের মানুষের সঙ্গে হচ্ছে। তুমি চাওটা কি পরিষ্কার করে বলো তো, তুমি কে? আমার আসল নাম নাইমুল। আসল নামে আপনি আমাকে চিনবেন না। যে নামে আপনি আমাকে চিনবেন সেই নাম হলো হাসিনা। এখন চিনেছেন? সুরমা বাবার মুখ যে ফ্যাকাশে হয়ে গেল তা এই প্রায় অন্ধকার ঘরেও বোঝা গেল। নাইমুল গায়ের চাদর খুলে ফেলল। স্টেনগান এখন পরিষ্কার দেখা যাচ্ছে। নাইমুল বলল, শোনেন সুরমা বাবা, চিৎকার চেঁচামেচি করার কিছুই নাই। যেভাবে বসে আছেন সেভাবে বসে থাকেন। আমি এসেছি মেজরটাকে মারার জন্যে। আমার সঙ্গে আরও 4 জন আছে, এরা বাইরে আছে। আপনি হাসিনা গ্রুপের নাম শুনেছেন? জি বাবা, শুনেছি। আমার দলটার নাম হাসিনা দল। হিয়া গাফুরুর রাহিম। এটা কি বলেন? ভয় লাগে? জি লাগে। ন্যাংটা বসে থাকবেন না, কাপড় গায়ে দেন। সুরমা বাবা অতি দ্রুত চাদর গায়ে পেঁচালেন। নাইমুলও চাদর গায়ে দিল। ভয় যতটুকু দেখানো হয়েছে। সুরমা বাবা কাপা কাপা গলায় বললেন, বাবাজি, আমাকে কিছু করবেন না তো? নাইমুল বলল, আপনি যদি মেজরটাকে মারার জন্য আমাকে সাহায্য করেন তাহলে আপনাকে কিছু করব না, আর যদি সাহায্য না করেন আপনাকে মেরে ফেলব। আমি আপনার সঙ্গেই থাকব। মেজর আপনার সঙ্গে কথা বলতে যখন আসবে তখনই গুলি করব। বাবাজি, এসব কি বলেন? ভয় পাচ্ছেন কেন? আপনি এত বড় পীর, মারা যাবার সঙ্গে সঙ্গে বেহেশতে চলে যাবেন। 70টা হুর আপনার গা টিপাটিপি করবে। বাবাজি, ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে ক্ষমা দেন। হাসিনা গ্রুপের কাজ কারবার তো জানেন। ক্ষমা এক বস্তু এদের মধ্যে নাই। বিদায় নিয়েছে। দেশ যেদিন স্বাধীন হবে সেদিন হয়তো ফিরে আসবে। চটের পর্দা ফাঁক করে একজন খাদেম উকি দিল। নাইমুলের দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এই, তুমি আসো। বাবার সামনে বেশিক্ষণ থাকার নিয়ম নাই। নাইমুল বলল, আর একটু দেরি হবে। বাবার সঙ্গে আসল কথাটা এখনো হয় নাই। শর্মা বাবা, আপনি আপনার খাদেমকে বলেন আমার দেরি হবে। সুরমা বাবা যন্ত্রের মতো বললেন, ওনার দেরি হবে, তুমি এখন যাও। খাদেম পর্দা নামিয়ে চলে গেল। ঘর আবারও অন্ধকার হয়ে গেল। নাইমুল বলল, সুরমা বাবা, মেয়ে ভক্তরা আপনার কাছে আসে না? আসে। তাদের সামনে ন্যাক্ট হয়ে বসে থাকেন? বাবাজি, আমার শরীর গরম বেশি, এই জন্য গায়ে কাপড় রাখতে পারি না। বাবাজি গো, এইবার আমার মাপ দেন। মাপ দিলে আমি জয় বাংলার লোক হব। নাইমুল সিগারেট ধরালো। সুরমা বাবার দিকে সিগারেটের প্যাকেট এগিয়ে দিয়ে বলল, নিন, সিগারেট খান। সুরমা বাবা সিগারেট নিলেন। দেশলাই দিয়ে সিগারেট ধরাতে তার অনেক সময় লাগলো। তার হাত কাঁপছে। লোকে বলে আপনার জিন সাধনা আছে, সত্যি নাকি? জি বাবা, সত্যি। কয়েকটা পোষা জিনও নাকি আছে? কয়টা আছে? 3 জন আছে। 4 জন ছিল, একজনের মৃত্যু হয়েছে, এখন আছে 3 জন। তাদের ডাকেন, তারা আপনাকে বিপদ থেকে উদ্ধার করুক। যার কন্ট্রোলে 3টা জিন আছে, সে যদি এত ভয় পায় তাহলে কিভাবে হবে? আপনার কি পেশাব করে দিয়েছেন? জি না, পেশাব করি নাই। তবে বাবাজি,
আমারে টাট্টি করে যেতে হবে, পিসাব চেপেছে। পিসাব এখানে করেন, আপনাকে টাট্টি করে যেতে দেব না। ছড়ছড় শব্দ হচ্ছে। সুরমা বাবা সত্যি সত্যি পিসাব করছেন। আসরের সময় খবর পাওয়া গেল মেজর সাহেব আসবেন না। তবারুক পাঠিয়ে দিতে বলেছেন। তবারুক নেয়ার জন্য ধর্মপাশা থানার একজন সেপাই নৌকা নিয়ে এসেছে। নাইমুল উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, কাজ তো হলো না, এখন তাহলে উঠি? সুরমা বাবা অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন, জি আচ্ছা বাবা, জি আচ্ছা। নাইমুল সহজ গলায় বলল, আপনি কাপড় খুলে আবার ন্যাংটা হয়ে যান। আপনি ন্যাংটা বাবা, আপনাকে ন্যাংটা অবস্থায় মারি। সুরমা বাবা এমন ভাবে তাকাচ্ছেন যেন তিনি নাইমুল কি বলছে বুঝতে পারছেন না। নাইমুল বলল, দেরি করছেন কেন, কাপড় খুলেন। খুব কাছ থেকে নাইমুল স্ট্যান্ড গান দিয়ে গুলি করল। সে সামান্যতম বিকারও বোধ করল না। তার একটাই সমস্যা হলো, খিদে নষ্ট হলো। ধর্মপাশা থানা থেকে হাসিনা গ্রুপের নাইমুলকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য 1000 টাকা পুরস্কার ঘোষণা করা হলো। পুরস্কার ঘোষণা করলেন শান্তি কমিটির প্রেসিডেন্ট। তিনি রাতে থাকেন থানায়, বাড়িতে থাকা নিরাপদ বোধ করেন না। পুরস্কার ঘোষণা দুদিনের মাথায় শান্তি কমিটির প্রেসিডেন্ট দুপুরে বাজারের চায়ের দোকানের সামনে মারা গেলেন। নাইমুলের হাতে মারা গেলেন। গুলি করার আগে নাইমুল জিজ্ঞেস করল, প্রেসিডেন্ট সাহেব ভালো আছেন? আমাকে চিনেছেন তো? আমি হাসিনা। প্রেসিডেন্ট সাহেব জর্দা দিয়ে পান খাচ্ছিলেন। তার মুখ থেকে জর্দার রস গড়িয়ে পড়ল। নাইমুল বলল, থানায় কতগুলো মেয়েকে আটকে রাখা হয়েছে জানেন? প্রেসিডেন্ট সাহেব বিড়বিড় করে বলল, থানায় কোনো মেয়ে আটক নাই। নাইমুল বলল, সত্যি কথা বলেন, আমি কিন্তু চাদরের নিচে স্ট্যান্ডগান তাক করে আছি। প্রেসিডেন্ট সাহেব বললেন, কয়টা মেয়ে আসছে আমি সঠিক জানি না। আপনার নিজের মেয়ে তো নাই, নাকি আছে? আপনি কি বলতেছেন আমি বুঝতে পারতেছি না। গুলি খাওয়ার পরে বুঝবেন। এটা খুবই আশ্চর্যের বিষয়। বুলেট শরীরে ঢোকা মাত্র মাথা পরিষ্কার হয়ে যায়। বুলেট হলো মাথা পরিষ্কারের ট্যাবলেট। প্রেসিডেন্ট সাহেব কথাবার্তার এই পর্যায়ে দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়লেন। তাকে সেই অবস্থাতে গুলি করা হলো। একটা সময় পর্যন্ত দেশের মানুষ কলমিলতার মতো নিজের দেশেই পালিয়েছে। যারা ঢাকার মানুষ তারা ঢাকা ছেড়ে গ্রামে গেছে। গ্রামের মানুষেরা নিজের গ্রাম ছেড়ে অন্য গ্রামে। যারা রাজশাহীর মানুষ তাদের কাছে মনে হয়েছে রাজশাহী ছাড়া অন্য যে কোনো জায়গায় বোধহয় নিরাপদ। এক জায়গায় ছেড়ে আরেক জায়গায় যাওয়া, নিরাপদ আশ্রয়ের অনুসন্ধান। জুন মাসের মাঝামাঝি যখন রাজাকার বাহিনী ভালো মতো তৈরি হয়ে গেছে, তখন শুরু হলো এক্সোডাস, দেশ ছেড়ে ভিন্ন দেশে যাত্রা। শত শত মানুষ বর্ডার পাড়ি দেওয়া শুরু করলো। তাদের কাছে মনে হলো কোনো রকমে নিজের দেশের সীমানার বাইরে যেতে পারলেই প্রাণে বেঁচে যাওয়া সম্ভব হবে। আহারে, কি কষ্টের সেই যাত্রা! ফয়জুর রহমান সাহেবের অসহায় পরিবারও সেই যাত্রার জন্য প্রস্তুত হলো। তারাও বর্ডার পার হয়ে কলকাতার দিকে যাবে। যাবার ব্যবস্থা একটাই, নদীপথে সুন্দরবনের ভেতর দিয়ে যাওয়া। অনেকেই যাবে, অনেকের যাত্রা আবার মাঝখানে শেষ হয়ে যাচ্ছে। তারা ধরা পড়ছে সুন্দরবনের জলদস্যুদের হাতে। পাকিস্তানি মিলিটারিও এই যাত্রাপথের খবর পেয়ে গেছে। তাদের গানবোট নিয়মিত নদীপথ টহল দিচ্ছে। নৌকা ভর্তি মানুষ দেখা মাত্রই গানবোট থেকে কামান দাগছে। আয়েশা বেগম এই পরিস্থিতিতে ছেলে মেয়ে নিয়ে সুন্দরবনে পাড়ি দিতে রাজি হলেন না। তার প্রধান চিন্তা তার 2 ছেলেকে নিয়ে। অবস্থা যা দাঁড়িয়েছে, যে কোনো দিন রাজাকার দল নিয়ে মিলিটারি বাড়ি ঘেরাও করে ছেলে দুটিকে তুলে নিয়ে যেতে পারে। তিনি যে বাড়িতে আশ্রয় নিয়েছেন সেই বাড়ির প্রধান ব্যক্তিটির সঙ্গে পরামর্শ করে ছেলে দুজনকে নিরাপদ আশ্রয়ে পাঠাবার ব্যবস্থা করলেন। এই গল্পটি বরং আমরা আয়েশা বেগমের বড় ছেলের জবানিতেই শুনি। পিরোজপুর শহর থেকে 15-16 মাইল দূরের অজপাড়া গা, নদীর পাশে ছোট্ট গ্রাম। নদীর নাম মনে নেই, বলেশ্বর বা রূপসা হতে পারে। নদী যেমন সুন্দর, গ্রামটা তার চেয়েও সুন্দর। নারিকেল আর সুপারি গাছ দিয়ে অতি যত্নে কেউ যেন এই গ্রাম সাজিয়ে দিয়েছে। ভরা বর্ষা থই থই করছে নদী। জ্যোৎস্না রাতে আলুর ফুল ঝরে ঝরে পড়ে, কিছু ফুল আটকে যায় গাছের পাতায়। সব মিলিয়ে পুরো ব্যাপারটা স্বপ্ন দৃশ্যের মতো। এই স্বপ্ন দৃশ্যে আমি আমার মা এবং ভাই বোনদের নিয়ে বাস করছি।
আমাদের মধ্যে কোনো স্বপ্ন নেই? মা ক্রমাগত কাঁদছেন, কারণ খবর পাওয়া গেছে পাক মিলিটারি আমার বাবাকে হত্যা করেছে। শুধু তাই না, তারা এখন খুঁজে বেড়াচ্ছে আমাকে এবং আমার ছোট ভাই জাফর ইকবালকে। দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, দুজনেই রাইফেল নিয়ে প্রচুর ছোটাছুটি করেছি। ভেবেছি .2 বোরের রাইফেলে মিলিটারিদের আটকে দেয়া যাবে। বাস্তবে তা হয়নি। পাক আর্মির গানবোট বিনা বাধায় পিরোজপুরের হুলারহাটে ভিড়েছে। তাদের একটা দল মার্চ করে ঢুকেছে পিরোজপুর শহরে। শুরু হয়ে গেছে ধ্বংস এবং হত্যার উৎসব। আমরা তখন পলাতক। প্রথম যেখানে ছিলাম সেখান থেকে আমাদের তাড়িয়ে দিয়েছে। বিপজ্জনক মানুষ হিসেবে আমাদের কোথাও জায়গা হচ্ছে না। শেষ পর্যন্ত আশ্রয় দিলেন গোয়ারেখার জনক মাওলানা। তিনি শর্ষিনার পীর সাহেবের ভক্ত খাদেম, মনে প্রাণে পাকিস্তানি। পাকিস্তান যাতে টিকে যায় সেই দোয়া তিনি প্রতি নামাজেই করছেন। তারপরও আমাদের আশ্রয় দিয়েছেন, সাহায্যের হাত বাড়িয়েছেন। মাকে বারবার আশ্বাস দিচ্ছেন, জোর গলায় বলছেন, কোনো ভয় নাই, মিলিটারি আপনার ছেলেকে ধরতে পারবে না। উপরে আছেন আল্লাহ পাক, নিচে আমি। আমাকে গুলি না করে তারা আপনার ছেলেদের গুলি করতে পারবে না। মা তার কথায় খুবই ভরসা পাচ্ছেন না, কারণ আশেপাশে মিলিটারি অপারেশন শুরু হয়ে গেছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, নির্বিচার হত্যাকাণ্ড ঘটে যাচ্ছে। এইসব হত্যাকাণ্ডের খবর আবার মাওলানা সাহেব নিজেই নিয়ে আসছেন এবং আমাদের সবাইকে একত্র করে খুব উৎসাহের সঙ্গে বলছেন, আজ কাউখালীতে বিশাল মানুষ লাইন ধরে দাঁড় করেছে, ব্রাশ ফায়ার, সব শেষ। আজ 2টা মানুষে খেজুর গাছে তুলে বলল, জয় বাংলা বল, তারপরে ঠাসঠুস গুলি। আজ কুড়াল দিয়ে এক কূপ দিয়া হিন্দু কম্পাউন্ডারের কল্লা আলাদা করে ফেলছে। হত্যাকাণ্ডের বর্ণনার সময় মাওলানা সাহেবের মুখে এক ধরনের আনন্দময় আভাও দেখতে পাওয়া যায়। আমি কিছুতেই হিসাব মেলাতে পারি না। ভদ্রলোক নিতান্তই ভালো মানুষ। তিনি শুধু যে আমাদের আশ্রয় দিয়েছেন তাই না, কয়েকজন হিন্দু যুবককেও আশ্রয় দিয়েছেন। হিন্দুদের জন্য তখন সব পথ বন্ধ। হিন্দু জানলেই দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ নেই, গুলি। হিন্দু পরিবারগুলো বাড়ি ঘর ছেড়ে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে আশ্রয় নিয়েছে জঙ্গলে। বর্ষাকালে সাপ খোপ ভর্তি জঙ্গল, দিনরাত বৃষ্টি পড়ছে, বর্ণনার অতীত সব দৃশ্য। এরা পালিয়ে সীমান্ত অতিক্রম করতেও পারছে না। যেতে হবে সুন্দরবন হয়ে। নদীতে ঘুরছে মিলিটারির গানবোট। সাহায্য করার জন্য মুক্তিবাহিনী তখনও শক্তি সঞ্চয় করে উঠতে পারেনি। আমরা আমাদের নিজেদের দেশের অপূর্ব সুন্দর একটা গ্রামে আটকা পড়ে গেছি। পালিয়ে যেতে চাচ্ছে অন্য একটা দেশে। চারপাশে মৃত্যু ঘোরাফেরা করছে। তীব্র আতঙ্কে কাটছে আমাদের দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। এরকম সময়ে গোয়ারেখার মাওলানা সাহেব চিন্তিত মুখে মাকে বললেন, আপনার ছেলে দুটাকে সরিয়ে দেওয়া দরকার, হাট দেরি করা যায় না। মা চমকে উঠে বললেন, কেন? অবস্থা ভালো দেখতেছি না। ভালো দেখতেছেন না কেন? জোয়ান ছেলে ফেলে সব ধরে মেরে ফেলতেছে। ওদের কোথায় সরিয়ে দিতে চান? এমন জায়গায় সরাবো যে মিলিটারি কোনো সন্ধান পাবে না। এমন জায়গা কি আছে? অবশ্যই আছে। ওদের রেখে আসবো শর্ষিনা পীর সাহেবের মাদ্রাসায়। ওরা মাদ্রাসার হোস্টেলে থাকবে। দরকার হলে ওদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দেব। জামাতে সোম ক্লাস। মা বললেন, আপনার হাতে আমি ছেলে দুটাকে তুলে দিলাম, আপনি যা ভালো মনে করেন। আমরা 2 ভাই লুঙ্গি পাঞ্জাবি পরলাম, মাথায় দিলাম গোল বেতের টুপি। রওনা হলাম শর্ষিনা। যেতে হবে নৌকায়। পথ মুঠি নিরাপদ না। মিলিটারি গানবোট চলাচল করছে। আতঙ্কে অস্থির হয়ে যাত্রা। এই নৌকা ভ্রমণ মনে হচ্ছে কোনোদিনই শেষ হবে না। ইঞ্জিনের বিজবিজ শব্দ হতেই অতি দ্রুত নৌকা কোনো খাড়িতে ঢুকিয়ে অপেক্ষা করতে হয়। মাঝে মাঝে মাওলানা সাহেব বলেন, বাবারা ডাইনে তাকাবা না। আমরা ডাইনে তাকাই না, কারণ তখন ডানে গলিত মৃতদেহ ভেসে যাচ্ছে। শর্ষিনার পীর সাহেবের আস্তানা চমৎকার। জায়গাটা নদীর তীরে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। মাদ্রাসার ছাত্রদের থাকার জন্য বিশাল হোস্টেল। পাড়াগা মতো জায়গায় বিরাট কর্মযজ্ঞ। আর হবেই বা না কেন? পাকিস্তানের সব রাষ্ট্রপ্রধানই এখানে এসেছেন, কিছু সময় কাটিয়েছেন। আমরা ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে শর্ষিনায় পৌঁছালাম বিকেলে। মাদ্রাসার ছাত্ররা দুধে রুটি ছিঁড়ে দিয়ে চিনি মাখিয়ে খেতে দিল। গপাগপ খেয়ে নিলাম। তাদের যে মিলিটারিরা কিছুই বলছে না, এজন্য তাদের মধ্যে আনন্দ ও উল্লাসের সীমা নেই। তাদের কাছে জানলাম
পিরোজপুরের সঙ্গে শর্ষিনার পীর সাহেবের সরাসরি টেলিফোনের যোগাযোগ ব্যবস্থা আছে। ক্যাপ্টেন সাহেব দিনের মধ্যে 3-4 বার টেলিফোন করেন। অপারেশনে যাবার আগে পীর সাহেবের দোয়া নিয়ে যান। আমরা 2 ভাই মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি শুনে তারা যথেষ্ট আনন্দ প্রকাশ করল। আমরা আমাদের পরিচয় প্রকাশ করলাম না। সঙ্গের মাওলানা সাহেব সন্ধ্যার আগে আগে আমাদের দুজনকে পীর সাহেবের কাছে উপস্থিত করলেন। পীর সাহেব চারদিকে কিছু লোকজন নিয়ে গল্প করছেন। কাছে যাওয়ার সাহস হলো না। শুনলাম মাওলানা পীর সাহেবকে নিচু গলায় কিছু বলছেন এবং পীর সাহেব রেগে যাচ্ছেন। সব কথা বুঝতে পারছি না। পীর সাহেব বেশিরভাগ কথার জবাবে দিচ্ছেন উর্দুতে। আমার বাবার প্রসঙ্গে কি কথা যেন বলা হলো। পীর সাহেব বললেন, আমি এই লোকের কথা জানি, বিরাট দেশদ্রোহী। ক্যাপ্টেন সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে। যাও যাও, তুমি চলে যাও। মাওলানা আরও নিচু গলায় সম্ভবত আমাদের 2 ভাই সম্পর্কে কিছু বললেন। পীর সাহেব ভয়ঙ্কর রেগে বললেন, না না না, এদের এখানে এনেছো কেন? মাওলানা সাহেব আমাদের নিয়ে ফিরে চললেন। কি কথাবার্তা তার হয়েছে তিনি কিছুই ভেঙে বললেন না। নৌকায় করে ফিরছে এবং প্রার্থনা করছি খুব তাড়াতাড়ি যেন চারদিক অন্ধকার হয়ে যায়। অন্ধকারে মিলিটারিরা গানবোট নিয়ে বের হয় না। খোলা নৌকার পাটাতনে বসে আছি। ভরা জোয়ার, আকাশ মেঘাচ্ছন্ন, টিপটিপ বৃষ্টি পড়ছে। হঠাৎ মাঝি বলল, দেখেন দেখেন। তাকালাম, 2টি মৃতদেহ ভাসতে ভাসতে যাচ্ছে। এমন কোনো দৃশ্য নয় যে অবাক বিষয়ে দেখতে হবে। খুবই সাধারণ দৃশ্য। রোজই অসংখ্য দেহ নদীতে ভাসতে ভাসতে যায়। শুকনের পাল দেহগুলোর উপরে বসে বসে ঝিমোয়। নরমাংসে তাদের এখন আর রুচি নেই। কিন্তু আজকের মৃতদেহ দুটোর উপর শকুন বসে নেই। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি, চোখ ফেরাতে পারছি না। সবুজ শার্ট গায়ে দেয়া 30-35 বছরের একজন যুবকের মৃতদেহ। তার গলা জড়িয়ে ধরে আছে 7-8 বছরের একটা বালিকা। বালিকার হাত ভর্তি লাল কাচের চুড়ি। মৃত্যুর আগ মুহূর্তে হয়তো তার পরম নির্ভরতায় এই বালিকা তার বাবার গলা জড়িয়ে ধরে রেখেছিল। এখন আমরা বাস করছি স্বাধীন দেশে, স্বাধীন বাংলাদেশ। এই দেশে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড় পদকটির নাম স্বাধীনতা পদক। বঙ্গবীর আতাউল গনি উসমানী, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, মনির চৌধুরী, রণদা প্রসাদ সাহা, শিল্পাচার্য জয়নাল আবিদিন এই পদক পেয়েছেন। 1980 সনে মুক্তিযুদ্ধের 9 বছর পর মহান বিজয় দিবসে রেডিও ও টেলিভিশনের খবরে শুনলাম স্বাধীনতা পদক দেয়া হয়েছে শর্ষিনার পীর মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহকে। হায়, এই দুঃখ আমি কোথায় রাখি? ঢাকা শহরে আজ শাহেদের শেষ রাত্রি যাপন। সে মনস্থির করে ফেলেছে ভোরবেলা কুমিল্লা রওনা হবে। কুমিল্লার 14 গ্রামে আসমানির দাদার বাড়ি। শাহেদ সেখানে কখনো যায়নি, তাতে সমস্যা নেই, খুঁজে বের করতে পারবে। আসমানির দাদা তার গ্রামের প্রভাবশালী মানুষ ছিলেন। তিনি রেঙ্গুনে ব্যবসা করতেন বলে গ্রামের বাড়ি রেঙ্গুন বাড়ি নামে পরিচিত। আসমানির দাদার নাম শাহেদের মনে নেই, রেঙ্গুন বাড়ির নাম মনে আছে। শাহেদের ধারণা রেঙ্গুন বাড়িতে উপস্থিত হলেই সে একসঙ্গে সবার দেখা পাবে। কুমিল্লার পাশে আগরতলা। এমনও হতে পারে সবাই বাড়ি ঘর ছেড়ে আগরতলা চলে গেছে। সেরকম হলে শাহেদও আগরতলায় যাবে, শরণার্থী শিবির ঘুরে ঘুরে দেখবে। এতগুলো মানুষ হারিয়ে যেতে পারে না। আবার এটাও হতে পারে শাহেদ যেদিন রওনা হবে সেদিন দুপুরে বা সন্ধ্যায় আসমানিরা এসে উপস্থিত হবে। আসমানি যেন তার খোঁজ পায় সে ব্যবস্থা শাহেদ করেছে। বাথরুমের আয়নায় একটা চিঠি ঝুলিয়ে রেখেছে। চিঠিতে লেখা, আসমানি, তুমি যদি এই চিঠি পড়ো তাহলে ধরে নিও আমি এখনো নিরাপদে আছি। আমি তোমাদের খোঁজ বের করার চেষ্টায় ঢাকা ছেড়েছি। আমাকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না। একটা বড় বিপদ বারবার আসে না, কাজেই ধরে নাও আমি নিরাপদে থাকব। তুমি আমার জন্য এই বাড়িতেই অপেক্ষা করবে। রান্নাঘরে চাল, ডাল, আটা ও তেল রেখে দিয়েছি। ডালের কোঠা ভালো মতো দেখবে। ইতি শাহেদ। ডালের কৌটা সে আন্ডারলাইন করে দিয়েছে। ডালের কোঠায় ডালের নিচে টাকা রাখা আছে। আসমানি হয়তো খালি হাতে উপস্থিত হবে, তার টাকার দরকার হবে। শাহেদের নিজের টাকার এখন আর অবশিষ্ট কিছু নেই। সে চলছে গৌরঙ্গের টাকায়। গৌরঙ্গের কোনো খোঁজ নেই। গৌরঙ্গের খোঁজ বের করার জন্যে সে ভয়ে ভয়ে একদিন পুরনো ঢাকায় গিয়েছিল। গৌরঙ্গের বাড়ি তালাবদ্ধ। শাহেদ দরজার নিচে দিয়ে একটা চিঠি দিয়ে এসেছে। সে চিঠি পড়লে গৌরঙ্গ অবশ্যই তার সঙ্গে দেখা করত।
বোঝাই যাচ্ছে গৌরঙ্গ চিঠি পায়নি। শাহেদের কুমিল্লায় যাবার ব্যাপারে তার অফিসের বি হ্যাপি স্যার অনেক সাহায্য করেছেন। এই অফিসে আইডেন্টিটি কার্ডের কোনো ব্যবস্থা ছিল না। তিনি আইডেন্টিটি কার্ড ছাপিয়ে ছবি লাগিয়ে সব কর্মচারীকে দিয়েছেন। শাহেদের জন্য আলাদা যে কাজটা করেছেন তা হল এক কর্নেল সাহেবের দেয়া পাশের ব্যবস্থা করেছেন। সেই পাশে লেখা, শাহেদুদ্দিন নামের এই লোক খাঁটি পাকিস্তানি, তাকে যেন কোনো হ্যারাসমেন্ট না করা হয়। বি হ্যাপি স্যারের কিছু কথা শাহেদের কাছে অদ্ভুত মনে হয়েছে। এই অবাঙালি মানুষ শাহেদকে তার খাস কামরায় নিয়ে দরজা বন্ধ করে নিচু গলায় বললেন, আমি ঠিক করেছি মুক্তিযোদ্ধা হব। আমার বয়স যুদ্ধে যাবার মতো না, তারপরেও চেষ্টা করছি। যোগাযোগ বের করতে পারছি না, তবে পারব। শাহেদ বলেছে, আপনি যুদ্ধ করবেন কেন? বি হ্যাপি স্যার বলেছেন, কেন করব না বলো? আমি এদেশে পথের ফকির হয়ে ঢুকেছিলাম। এদেশে ব্যবসা বাণিজ্য করে আমি অবস্থার পরিবর্তন করেছি। আজ আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংকে টাকা আছে। যে দেশে আমাকে এত কিছু দিয়েছে সে দেশকে আমি কিছু দেব না? আপনার ফ্যামিলি, তারা কি আপনার সিদ্ধান্তের ব্যাপারে জানেন? জানে। তারা পাকিস্তান চলে গেছে, তাদের চিন্তা ভিন্ন। প্রত্যেকেই প্রত্যেকের মতো চিন্তা করে। শাহেদ বলল, স্যার, আপনার কি মনে হয় দেশ স্বাধীন হবে? হবে। পাকিস্তানের দিন শেষ হয়ে আসছে। তারা মেয়েদের উপর অত্যাচার করছে, নারীদের উপর অত্যাচার আল্লাহ পছন্দ করেন না। যাই হোক, তুমি যাও, শ্রীকন্যার খোঁজ বের করো। যে চিঠিটা তোমাকে জোগাড় করে দিয়েছি সেই চিঠি তাবিজের মতো যত্ন করে রাখবে, বিপদে কাজে দেবে। বি হ্যাপি ম্যান, বি হ্যাপি। ঢাকা থেকে বের হবার মুখে বেশ কিছু চেকপোস্ট পার হতে হয়। রাজাকারদের চেকপোস্ট, পশ্চিমা পুলিশদের চেকপোস্ট, সবশেষে সেনাবাহিনীর চেকপোস্ট। সব জায়গায় ডান্ডি কার্ড দেখাতে হয়। ডান্ডি কার্ড দেখার পর চলে ব্যাগ সুটকেস তল্লাশি। একজন এসে ঘাড় টিপে দেখে ঘাড় নরম না শক্ত। ঘাড় শক্ত হলে পলাতক বাঙালি পুলিশ বা বিডিআর। রাইফেল কাঁধে ট্রেনিং, এর ফলে ঘাড় শক্ত হয়ে গেছে। সবচেয়ে অপমানসূচক পরীক্ষাটা হলো খতনা পরীক্ষা। প্যান্ট খুলে দেখাতে হয় সত্যি খতনা আছে কিনা। পশ্চিম পাকিস্তানি পুলিশরা এই পরীক্ষাটার সময় বেশ আনন্দ পায়। নানান ধরনের রসিকতা করে, হেসে একে অন্যের গায়ে গড়িয়ে পড়ার মতো অবস্থা হয়। শাহেদকে এই পরীক্ষাও দিতে হলো। প্যান্ট আন্ডারওয়্যার খুলতে হলো। যে পরীক্ষা নিচ্ছে তার হাতে অর্ধেক লাল অর্ধেক নীল রঙের মোটা একটা পেন্সিল। সে পেন্সিল দিয়ে খোঁচার মতো দিল। মনে হচ্ছে এই খোঁচা দেয় তার আনন্দ। নাম বলো। শাহেদ। কিধার যাতা? কুমিল্লা 14 গ্রাম। इधर जाता क्यों? मेरा पिताजी बीमार, हम मिलाना चाहते हैं। শাহেদ যে অসুস্থ পিতাকে দেখার জন্যই যাচ্ছে, এটা দেখানোর জন্য সে সঙ্গে একটা ঠোঙ্গায় আঙ্গুর ও আপেল নিয়েছে। শাহেদ ফলে ঠোঙ্গা দেখালো। তার ভাগ্য ভালো, কর্নেল সাহেবের পাশ ছাড়াই সে বাসে ওঠার সুযোগ পেল। কয়েকজন ছাড়া পায়নি, আটকা পড়ে গেছে। জিজ্ঞাসাবাদ চলছে। তারা হয়তো ছাড়া পাবে, হয়তো পাবে না। অনিশ্চয়তা, দ্য ডে অ্যান্ড নাইট অফ আনসার্টেনিটি। ম্যাগনা ফেরিতে ওঠার সময় আবারও চেকিং। এবার চেক করতে এসেছে মিলিটারিরা। বোরকা পরে যেসব মহিলা এসেছেন তাদেরকেও ন্যাকাব খুলে মুখ দেখাতে হচ্ছে। তারা যে আসলেই জানা না, মিলিটারি সে ব্যাপারে নিশ্চিত হতে চায়। যে মিলিটারির দায়িত্ব পড়েছে মহিলাদের চেক করা, সে ভদ্র। সবাইকে বলছে, ডরো মত, তুম মেরা বহিন হ্যায়। শাহেদের জীবনের অতি বিস্ময়কর ঘটনার একটি ফেরিতে ঘটল। সে এক ঠোঙ্গা ঝালমুড়ি কিনেছে। সারাদিন কিছুই খাওয়া হয়নি। খিদে নাড়ি ভুঁড়ি জ্বলে যাচ্ছে। ঝালমুড়ি খেয়ে খিদাটা কোনো মতো চাপা দেয়া। সে সময় মুড়ি মুখে দিতে যাচ্ছে, তখনই রুনির বয়সের ভিকিরি ধরনের এক মেয়ে ঝাঁপ দিয়ে তার গায়ে পড়ল। তার ঝাপটায় হাতের মুড়ির ঠোঙ্গা পড়ে গেল। শাহেদ মেয়েটিকে ধাক্কা দিয়ে সরিয়ে তুই কে বলে চিৎকার করতে গিয়ে থমকে গেল। এই মেয়ে তার অতি পরিচিত। এর নাম কঙ্কন। মেয়েটার নিজের নাম কঙ্কন বলতে পারে না। সে বলে, কখন? তুমি তুমি কোত্থেকে? তোমার মা কোথায়? তোমার দাদু কোথায়? মেয়েটি কোনো প্রশ্নের জবাব দিচ্ছে না। শাহেদের পায়ে ক্রমাগত মুখ ঘষছে। কঙ্কন, আমার কথা শোনো, এখানে তুমি কার সঙ্গে এসেছ? মেয়েটি এই প্রশ্নের উত্তর দিল না। শাহেদকে ঘিরে ছোটখাটো একটা ভিড় জমে গেল। কঙ্কন এখানে কার সঙ্গে এসেছে সেই রহস্য ভেদ হল। তার নাম রমজান।
সে বাড্ডার রং মিস্ত্রির কাজ করে। সে শাহেদকে পেয়ে পরম স্বস্তি বোধ করছে, এটা বোঝা যাচ্ছে। ঘটনা হলো, ক্রেকডাউনের পর সে তার ছোট শালাকে নিয়ে বুড়িগঙ্গা পার হয়ে ওপারে চলে গিয়েছিল। সে একা না, তার সঙ্গে শত শত মানুষ। তখন মিলিটারি শুরু করলো বোম্বিং। যে যেখানে পেরেছে দৌড় দিয়ে পালিয়েছে। অবস্থা কিছুটা যখন শান্ত, তখন সে দেখে এই মেয়ে তার সঙ্গে। মেয়েটা তার শার্ট ধরে আছে, কিছুতেই শার্ট ছাড়ে না। বুঝছেন ভাই সাহেব, মেয়ে কিছুই বলতে পারে না, বাপ মায়ের নাম জানে। বাপ মায়ের নাম দিয়ে কি আমি কি করুম কন? আমার দরকার ঠিকানা। আমি রং মিস্ত্রি, কাজকর্ম নাই, খাওয়া নাই, নাওয়া নাই, এরে ফেলবো কেমনে? শাহেদ বলল, এখন যাচ্ছেন কোথায়? আমার বড় শালার বাড়িতে। সে বিবাহ করছে মাইজদি, সেইখানে তার দোকান আছে। ঠিক করেছিলাম তার কাছে মেয়েটা রাইখা আসবো। হাল্লা পাক আপনারে মিলাই দিয়েছে, যন্ত্রণা ঘাট থেকে নামছে। ভাইজান, আপনি তার কে হন? আমি তোর চাচা। আলহামদুলিল্লাহ, থাকেন এখন চাচা ভাইস্তিতে। কঙ্কন এখনো খামচি দিয়ে শাহেদের পা ধরে আছে, কিছুতেই মুখ তুলছে না। বারবার তার ছোট্ট শরীর কেঁপে কেঁপে উঠছে। শাহেদ তার পিঠে হাত রেখে বলল, কঙ্কন, ভয় পেও না, আমি তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। কঙ্কন, ঠিক আছে? খিদে লেগেছে, কিছু খাবে? কলা খাবে? কলা কিনে দেই, একটা কলা খাও। শাহেদ কলা কিনে কঙ্কনের হাতে দিতে দিয়ে দেখল মেয়েটা ঘুমিয়ে পড়েছে। তার গা গরম, জ্বর এসেছে। ঘুমের মধ্যে বমি করে সে শাহেদের প্যান্ট ভিজিয়ে দিল। কঙ্কনের সঙ্গে আমার দেখা হয় নিউ ইয়র্কে। মুক্তধারার বিশ্বজিৎ আমাকে বইমেলায় নিয়ে গেছে। বাংলাদেশের প্রবাসী বাঙালির বইমেলা উপলক্ষে খুব হইচই আনন্দ করছে। খাবারের দোকান বসেছে, একদিকে ভিডিও প্রদর্শনী, বড় প্রজেক্টর টিভিতে নাটক দেখানো হচ্ছে। শাড়ি গয়নার দোকান আছে, অতি জমজমাট অবস্থা। এর মধ্যে ৩০-৩৫ বছরের অতিরূপবতী এক তরুণী এসে পুরো বাঙালি কায়দায় আমাকে পা ছুঁয়ে সালাম করল। আমি চমকে পা সরিয়ে নিলাম। তরুণী বলল, আপনাকে চাচা ডাকবো না স্যার ডাকবো? আমি বললাম, তোমার যা ডাকতে ইচ্ছে করে ডাকো। তাহলে চাচা ডাকি। স্যার ডাকলে মনে হবে আপনি সত্যি আমার স্যার, এক্ষুনি আমাকে ধমক দেবেন। তাছাড়া আপনার চেহারাও রাগি রাগি। তরুণীর গুছিয়ে কথা বলার ভঙ্গি বেশ ভালো লাগলো। সে বলল, আমি আপনাকে আমার বাসায় নিয়ে যাব। আপনি তো লেখক মানুষ, আপনাকে সুন্দর একটা গল্প শোনাব। আমি বললাম, শোনা গল্প আমি লিখি না। সে বলল, আমার গল্পটা আপনার লিখতে ইচ্ছে করবে, এই নিয়ে আমি আপনার সঙ্গে $1000 বাজি রাখতে পারি। মেলা শেষ করে আমি কঙ্কনের সঙ্গে তার অ্যাপার্টমেন্টে গেলাম। নিউ ইয়র্কের অ্যাপার্টমেন্টগুলো যেমন হয় সেরকম, ছোট কিন্তু খুব গোছানো। এক কথায় বলতে হবে ছবির মতো সাজানো সংসার। কঙ্কন বিয়ে করেছে এক আমেরিকানকে। সে কনস্ট্রাকশন ফার্মে চাকরি করে। তাদের একটা ছেলেও আছে, ছেলের নাম রবিন। তাকে ডাকা হয় রবি নামে। ছেলে তার বাবার সঙ্গে লায়ন কিং ছবি দেখতে গিয়েছে। কঙ্কন বলল, আপনি থাকতে থাকতেই ওরা এসে পড়বে, আমরা একসঙ্গে ডিনার করব। আমাকে ডিনার পর্যন্ত থাকতে হবে? অবশ্যই, তবে আপনার ভয় নেই, বাংলাদেশের মতো রাত 10টায় ডিনার না, এখানে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ডিনার হয়। আপনি যেভাবে পা তুলে বসেন সেভাবে আরাম করে বসুন, আমি গল্প করি। আমি পা তুলে বসি, তুমি জানো কিভাবে? বইমেলায় দেখলাম। আপনাদের লেখকদের শুধু পর্যবেক্ষক ক্ষমতা থাকবে, আমাদের পাঠকদের থাকবে না। আর আমি নরম সোফায় পা তুলে বসেছি, কঙ্কন গল্প শুরু করেছে। খুব ছোট ছিলাম তো, পরিষ্কার কিছু মনে নেই, আবছা আবছা সব স্মৃতি। সেই আবছা স্মৃতির মধ্যেও কিছু কিছু আবার খুবই স্পষ্ট। যেমন ধরুন, আমার কাছে খুব স্পষ্ট মনে আছে শাহেদ চাচা বাজারের মতো একটা জায়গায় আমাকে গোসল করাচ্ছেন। মাথায় পানি ঢালছেন কেতলি দিয়ে, সেই পানিটা গরম। কিছুক্ষণ মাথায় পানি ঢাললেন, তারপর গায়ে সাবান ধরলেন। সাবান থেকে লেবুর মতো গন্ধ আসছিল। এটা পরিষ্কার মনে আছে। সেই স্মৃতি এমনভাবে মাথায় ঢুকে গেছে যে আমি এখনো লেমন ফ্লেভারের সাবান ছাড়া অন্য কোনো সাবান ব্যবহার করতে পারি না। শাহেদ চাচা আমাকে নতুন জামা কিনে দিলেন, জুতা কিনে দিলেন, সস্তা ধরনের প্লাস্টিকের পুতুল কিনে দিলেন। পুতুলটা এখনো আমার সঙ্গে আছে, আপনাকে দেখাবো। আমরা এক রাত থাকলাম হোটেলে। চাচাকে জড়িয়ে ধরে কি আরাম করে যে সেই রাতে হোটেলে ঘুমালাম। আমি ঠিক করেছি যদি কোনোদিন বাংলাদেশে যাওয়া হয় তাহলে হোটেলটা খুঁজে বের করব।
এক রাত থাকবো সেই হোটেলে। হোটেল খুঁজে বের করতে পারবে? অবশ্যই পারবো। হোটেলটা দাউদকান্দি নামের এক জায়গায়, টিনের ঘর। হোটেল থেকে নদী দেখা যায়। হোটেলের সব খুঁটিনাটি আমার মনে আছে। তারপর বলো। আমার স্পষ্ট মনে আছে, মাইলের পর মাইল শাহেদ চাচা আমাকে গাড়ি নিয়ে হেঁটেছেন। আমরা তখন বর্ডার ক্রস করছি। বাংলাদেশ থেকে যাচ্ছি আগরতলায়। চাচা ক্লান্ত হয়ে যান, আমাকে ঘাট থেকে নামিয়ে বলেন, মা, কিছুক্ষণ হাঁটতে পারবে? আমি বলি, হ্যাঁ, আমি হাঁটতে পারি না। চাচা আবার আমাকে ঘাড়ি তুলে নেন। আমার কোনো কষ্ট হচ্ছিল না, আমার খুবই মজা লাগছিল। আমাদের সঙ্গে আরও অনেক লোক যাচ্ছিল। একজন বৃদ্ধা মহিলা যাচ্ছিলেন, তার ছেলে তাকে কোলে নিয়ে করে যাচ্ছিল। বৃদ্ধা মহিলার কথা তোমার মনে আছে? জি, আমার মনে আছে, কারণ শাহেদ চাচা আমাকে বলেছিল ছেলে তার মাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আর আমি আমার মাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছি। মজা না? তারপর কি হলো বলো তো? আমরা আগরতলা পৌঁছলাম সন্ধ্যায়। সেখান থেকে শরণার্থী শিবিরে ট্রাকে করে যেতে হয়। ট্রাকে ওঠার সময় শাহেদ চাচা বললেন, মা শোনো, অনেকগুলো শিবির আছে। আমরা তোমার মাকে প্রত্যেকটা শিবিরে খুঁজব। তাকে পাওয়া যাবে সে সম্ভাবনা খুবই কম। পাওয়া না গেলে তুমি মন খারাপ করবে না। আমি তো তোমার সঙ্গে আছি। আমি যেভাবেই হোক তোমার মার কাছে পৌঁছে দেব, ঠিক আছে মা? আমি বললাম, ঠিক আছে। ট্রাকে আমার জ্বর এসে গেল। চাচা চাদর দিয়ে আমাকে ঢেকে জড়িয়ে ধরে বসে রইলেন। আমার কাছে মনে হচ্ছিল আমি যেন আমার মাকে জড়িয়ে ধরে আছি। মজার ব্যাপার কি জানেন? প্রথম শরণার্থী শিবিরেই আমার মা এবং দাদুকে পাওয়া গেল। বলো কি? জি, তবে আমাদের দেখা হওয়ার কোনো স্মৃতি আমার মাথায় নেই। শুধু মনে আছে আমার মা, দাদু আর শাহেদ চাচা তিনজনে খুব কাঁদছিলেন। শাহেদ চাচার কান্না দেখে আমার খুবই মজা লাগছিল। আমি তাকিয়েছিলাম শাহেদ চাচার দিকে। কঙ্কন কাঁদছে। প্রথমে নিঃশব্দে কাঁদছিল, কিছুক্ষণের মধ্যেই দু হাত মুখ ঢেকে শব্দ করে কাঁদতে শুরু করল। অ্যাপার্টমেন্টের বেল বাজছে। হয়তো কঙ্কনের স্বামী তার সন্তানকে ছবি দেখিয়ে ঘরে ফিরেছে। কঙ্কন দরজা খোলার জন্য এগিয়ে যাচ্ছে না। সে প্রাণপণ চেষ্টা করছে নিজের কান্না থামাতে। রোদুদ্যমান তরুণীর দিকে তাকিয়ে হঠাৎ আমার মনে হলো, কঙ্কন কাঁদছে না, কাঁদছে আমাদের বাংলাদেশ, আমাদের জননী। আগরতলার যে হোটেলে শাহেদ উঠেছে তার নাম নিরালা। স্কুল ঘরের মতো লম্বা একতলা দালান, টিনের ছাদ, জানালা দিয়ে টিলা এবং দূরের শালবন দেখা যায়। হোটেলের রুম খুপড়ির মতো হলেও প্রচুর আলো বাতাস খেলে। হোটেলের রান্না ভালো। সবজি এবং অরহরের ডালের মিশ্রণে যে খাদ্যটি তৈরি হয় তা অতি স্বাদু। হোটেলের মালিকের নাম মিশ্র। তিনি প্রথম পরিচয়ে শাহেদকে বলেছেন, বাংলাদেশের সব মানুষ আমারে ডাকে মিশ্রী বাবু, আপনিও ভাই তাই ডাইকেন। আমি আসলে বাংলাদেশেরই মানুষ, কুমিল্লার নবীনগরে আমার মায়ের বাড়ি। শাহেদ বলল, কেমন আছেন ভাই? মিশ্রীবাবু আনন্দিত গলায় বললেন, ভালো আছি, তবে আপনাদের দুঃখ কষ্ট দেখে মনটা অস্থির। শাহেদ বলল, আপনার হোটেলটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। মিশ্রীবাবু বললেন, জলে কিছু সমস্যা আছে, মানুষ বেশি হয়ে গেছে, সাপ্লাইয়ের জল পাওয়া যায় না, নিজগুলো ক্ষমা করবেন, প্রতিদিন স্নান করা সম্ভব না। ফতু বলে একটা ছেলে আসে, তারে একটা টাকা দিলে 2 বালতি জল এনে দেবে। শাহেদ এই হোটেলে আছে 4 দিন ধরে। প্রতিদিন এসে 1 টাকা খরচ করে 2 বালতি পানি আনছে। ঘুমোতে যাবার আগে 2 বালতি পানি খরচ করে দীর্ঘ গোসল করে। রাতে খুব ভালো ঘুম হয়। ভোরবেলায় ঘুম ভাঙার পর তার মনে হয় এত শান্তির ঘুম সে দীর্ঘদিন ঘুমায়নি। রাতে ঘুম ভাঙিয়ে মিলিটারি ধরে নিয়ে যাবে, এ ধরনের কোনো দুশ্চিন্তা নেই। বিহারীরা ঘুমন্ত অবস্থাতেই জবাই করে যাবে, সেই আশঙ্কাও নেই। প্রায়ই তার মনে হয় সে পৃথিবীতে বাস করছে না, সে বেহেশতে আরামে আছে। কঙ্কনকে সে মায়ের হাতে তুলে দিতে পেরেছে। এই ঘটনা তার কাছে বিস্ময়কর মনে হয়। এই অসম্ভব কিভাবে সম্ভব হয়েছে? তাহলে কি সত্যি এমন কেউ আছেন যিনি আমাদের দিকে লক্ষ্য রাখছেন? তিনি তার বিচিত্র কৌশলে হারানো শিশুদের ফিরিয়ে দিয়ে যাচ্ছেন মা বাবার কোলে। 25শে মার্চের পর এই বিশ্বাস প্রায় ভেঙে পড়তে বসেছিল, এখন আবার ফিরে আসছে। কঙ্কনের ঘটনার পর শাহেদের ভেতর তেমন এক আলস্য এসে গেছে। তার কাছে মনে হচ্ছে তার দায়িত্ব শেষ হয়েছে, এখন সে বিশ্রাম নিতে পারে।
আগরতলা নামের এই দেশ, যার নাম শুনেছে আগরতলা ষড়যন্ত্র মামলার সময়, সে আগরতলা এখন ট্যুরিস্টের মতো দেখা যেতে পারেন। নিশ্চয় অনেক কিছু দেখার আছে। শাহেদের এটাই প্রথম বিদেশ ভ্রমণ। বিদেশ ভ্রমণ সে কিভাবে করবে? তার পাসপোর্টও নেই। এখন পাসপোর্ট ছাড়া চলে এসেছে বিদেশে। আসমানিদের খোঁজ সে প্রথম দুদিনেই নিয়েছে। সবকটা শরণার্থী শিবির দেখেছে, লস্ট পার্সন ব্যুরোতে খোঁজ নিয়েছে, এখানকার প্রতিটি হোটেলের অতিথি তালিকা দেখেছে। আসমানিরা আগরতলায় নেই। তারপরেও কিছু বলা যায় না। হয়তো দেখা যাবে কোনো একদিন সে রাস্তার ভার করে চা খাচ্ছে, হঠাৎ বাচ্চা একটা মেয়ে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। ধরার সময় এমন ধাক্কা লেগেছে যে তার হাত থেকে চায়ের খুঁড়ি পড়ে ভেঙে গেল। সে বিরক্ত হয়ে ধমক দিতে যাবে, তখন মেয়েটা বলবে, বাবা বাবা আমি। কঙ্কনের ক্ষেত্রে যদি এরকম ঘটতে পারে, তার মেয়ের ক্ষেত্রে কেন ঘটবে না? শাহেদ এক সন্ধ্যায় সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে এলো। উত্তম সুচিত্রার ছবি সাগরিকা। খুবই ভালো লাগলো ছবি দেখে। ছবিঘর থেকে বের হয়ে মনে হলো সব ঠিক আছে, আমি ভালো আছি, আসমানিরাও ভালো আছে। এই ছবিটাই আমি কোনো একদিন আসমানিকে নিয়ে দেখব, অবশ্যই দেখব। কঙ্কন রাজ্যে শরণার্থী শিবিরে ছিল, শাহেদ সেখানে আর যায়নি। যদিও তার উচিত একদিন একবার গিয়ে খোঁজ নেয়া। কেন জানি শাহেদের এটা করতে ইচ্ছে করে না। একদিন শিবিরের কাছাকাছি গিয়ে ফিরে এলো। কেন এরকম হচ্ছে কে জানে। কঙ্কনকে দেখলে নিজের মেয়ের কথা মনে পড়বে, এই ভেবে কি এরকম হচ্ছে? হতেও পারে। মিশ্রীবাবুর কাছে ঠিকানা নিয়ে একদিন সে নীরমহল দেখতে গেল। ত্রিপুরার মহারাজাদের প্রাসাদ। পানিতে প্রাসাদের ছায়া পড়েছে, দূরে নাগকেশর ফুলের বন। কি অপূর্ব দৃশ্য! শাহেদ তৎক্ষণাৎ ঠিক করল, দেশ স্বাধীন হলে অতি অবশ্যই সে আসমানকে নিয়ে এদিকে আসবে। উঠবে হোটেল নিরানায়, সেখান থেকে কোনো এক সন্ধ্যায় যাবে নীরমহল দেখতে। সেখান থেকে শালবন, শালবন দেখে নাগকেশরের বন। ওই গানটা যেন কি, হেলিয়া দুলিয়া পরে নাগকেশরের ফুল, বালা নাচুত দেখি, বালা নাচুত দেখি। একদিন সে গেল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প দেখতে। জায়গাটার নাম মেলাঘর। বাংলাদেশের কসবা এবং ভারতের ভিলোনিয়ার মাঝামাঝি একটা জায়গা। ক্যাম্পের দায়িত্বে আছেন ২ নম্বর সেক্টর অধিনায়ক মেজর খালেদ মোশাররফ। ঘন জঙ্গলের ভেতর সেই ক্যাম্প। পানির বড়ই অভাব। সব অভাব সহ্য করা যায়, পানির অভাব না। শত শত যুবক ছেলে প্রশিক্ষণ নিচ্ছে। তাদের একজনের সঙ্গে শাহেদের পরিচয় হলো। নাম ইফতেকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার ছাত্র, 2nd ইয়ার অনার্স। শাহেদ বলল, কেমন আছেন ভাই? ইফতেকার বলল, ভালো আছে। আপনার কি ট্রেনিং শুরু হয়েছে? এখনো হয় নাই, নাম লেখালেখি চলছে। আপনাদের খাওয়া দাওয়া কি? 2 বেলা খাই, রাতের খাওয়াটা ভালো হয়। রাতের খাওয়াটা ভালো হয় কেন? ইফতেকার হাসি মুখে বলল, অন্ধকারে খাই তো, এজন্যই ভালো হয়। শাহেদ বলল, বুঝলাম না। ভাতে অসংখ্য সাদা সাদা কীরার মতো থাকে, অন্ধকারে কীরা দেখা যায় না বলে খেতে সমস্যা হয় না। হে হে। শাহেদ নিতান্তই অল্প বয়সী এই ছেলের আনন্দময় হাসি দেখে মুগ্ধ হল। সে বলল, ভাই, আপনি যদি কিছু মনে না করেন, আপনাকে কি আমি হোটেলে একবেলা খাওয়াতে পারি? একদিনের ছুটি নিয়ে আমার সঙ্গে শহরে আসবেন? ইফতেকার বলল, না না, তবে আপনি আমাকে একটা সিগারেট খাওয়াতে পারেন। আগে সিগারেট খেতাম না, এখন ধরেছে। শাহেদ খুবই লজ্জার মধ্যে পড়ে গেল। তার সঙ্গে সিগারেট নেই। সে বলল, আমি কাল আপনার জন্য সিগারেট নিয়ে আসব, কয়েক প্যাকেট সিগারেট নিয়ে আসব। কোনো দরকার নেই। শাহেদ বলল, দরকার আছে, অবশ্যই দরকার আছে, আমি কাল আসব। এমনিতে আমাকে আসতেই হবে, আমি আপনাদের সঙ্গে যোগ দেব। এখানকার রিক্রুটিং অফিসারকে মুক্তিযোদ্ধা হতে যোগ্যতা কি লাগে? নিশ্চয়ই সাহস লাগে। আমার একেবারেই সাহস নেই। ইফতেকার বলল, আমারও নেই। শহরে ফিরতে শাহেদের অনেক রাত হলো। ট্রাকের পেছনে চড়ে উঁচু নিচু রাস্তায় অনেক দূর আসা। পথে কয়েক দফা বৃষ্টির মধ্যে পড়তে হলো। পাহাড়ি বৃষ্টি, এই আছে এই নাই, তার জ্বর উঠে গেল ট্রাকেই। রাতে শাহেদ কিছু খেতে পারল না, জ্বর হু হু করে বাড়তে লাগলো। একটা কম্বলে শীত মানে না। হোটেলের বয়কে দিয়ে আরেকটা কম্বল আনানো হলো। মিশ্রীবাবু একবার এসে দেখে গেলেন, কিছু ট্যাবলেট দিলেন। প্রবল জ্বরের ঘোরে শাহেদ স্বপ্ন দেখল আসমানিকে, যেন আসমানি ঢাকায় তার বাসা শুবার ঘরে বসে আছে। রুনির জ্বর এসেছে।
সে রুনির মাথায় জল পড়তে দিচ্ছে, রুনির সঙ্গে রাগে রাগে গলায় কথা বলছে। তোর বাবার কাণ্ড দেখেছিস? আমরা ঢাকায় এসেছি আর সে বসে আছে আগরতলায়। তার কি বুদ্ধিশুদ্ধি পুরোটাই গেছে? রুনি বলল, বাবাকে বকা দিও না মা। আসমানি বলল, বকা দিব না তো কি করব? আমি একা মানুষ, আমি তোকে এখন কার কাছে নিয়ে যাব? কে ডাক্তার ডেকে আনবে? রুনি বলল, বাবা ডেকে আনবে, বাবা চলে আসবে। স্বপ্ন দেখে শাহেদের ঘুম ভেঙে গেল। পরদিন ভোরে গায়ে 102 ডিগ্রি জ্বর নিয়ে সে রওনা হলো ঢাকার দিকে। 30 জুলাই 1971। বিকালে বৌমা, আমি হাসিনার ছেলে দেখতে হাসপাতালে গেলাম। কি ভীষণ দুর্ব্যবহার যে করলো ওখানে মিলিটারি পাহারাদারটা। হাসিনার মা মাত্র 10 মিনিটের জন্য গতকাল ওদের দেখতে পেয়েছিলেন। আজ হতে কড়া নিয়ম চালু করা হলো, কোনো মানুষই আর ওদের দেখতে দিতে পারবে না। এই যে কি অমানসিক ব্যবহার! জেলখানার কয়েদিও সাক্ষাতের জন্য সময় পায়। আল্লাহ আর কত যে দেখাবে। আজও ছোটনের চিঠি নেই, কারো কোনো খবর নেই। আল্লাহর হাতে সঁপে দিয়েছি, আল্লাহ মেহেরবান। 8 আগস্ট 1971। সানডে টাইমসে প্রকাশিত সাংবাদিক রালফ শ এর নেয়া পাকিস্তানি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়ার সাক্ষাৎকার। প্রেসিডেন্ট বলেছেন, শেখ মুজিব পাকিস্তানের সর্বোচ্চ কারাগারে জীবিত এবং সুস্থ আছে। তবে আজকের পর তার জীবন কি হবে সেই ওয়াদা আমি দিতে পারছি না। দেশের আইন অনুসারে তার বিচার হবে, তার মানে এই নয় যে আগামীকালই আমি তাকে গুলি করব। তার স্বাভাবিক মৃত্যু তো হতে পারে। তাকে সর্বোচ্চ শ্রেণীর কারাগারে রাখা হয়েছে। তাকে কোনো পরিশ্রম করতে হয় না। বিছানা, পাখা এবং গরম পানির ব্যবস্থা সমেত ছোট্ট একটা ঘর তার রয়েছে। দেখাশোনার জন্য একজন ডাক্তারও আছেন। পশ্চিম পাকিস্তানের খাবারের কারণে শেখ মুজিবের স্বাস্থ্য সাময়িকভাবে ক্ষুণ্ণ হয়েছিল, তবে এখন তাকে বাঙালি খাবার দেওয়া হচ্ছে। তার ওজন আবার বেড়েছে। তিনি এখনো দৈনিক 20 থেকে 1 ডজন গালগপ্প করেন, কথা তুবড়ি ছোটান। লায়ালপুরের বর্তমানের নাম ফয়সালাবাদ জেলের একটা বিশেষ কক্ষ। সেই বিশেষ কক্ষে আটক রাখা হয়েছে একজন বিশেষ বন্দীকে। তার উপর কঠিন খবরদারি। সশস্ত্র প্রহরীদের একটা দল সার্বক্ষণিক নজর রাখছে। বন্দী এখন কি করছেন? তার অভ্যাস মতো সেলের ভেতর হাঁটাহাঁটি করছেন, নাকি সেলের জানালার বাইরে আকাশ দেখার চেষ্টা করছেন? বন্দীর কর্মকাণ্ড 3 সীমাবদ্ধ: কোরআন শরীফ পাঠ করা, সেলের জানালায় আকাশ দেখার চেষ্টা করা এবং হাঁটাহাঁটি করা। প্রহরীদের কেউ কেউ বন্দীকে সালাম দেয়, বন্দী তাদের সালামের জবাব দেন। সেই খবর আবার তাৎক্ষণিকভাবে জেলারকে দিতে হয়। বন্দির কর্মকাণ্ডের প্রতিটি খুঁটিনাটি পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়াকে জানাতে হয়। বন্দির অবস্থান, তার দিনযাপন বিষয়ে পৃথিবীর কোনো মানুষ কিছু জানে না। চরম গোপনীয়তা। তবে নানান গুজব দেশি ও বিদেশি পত্রপত্রিকায় আসছে। পাকিস্তান সরকার এসব গুজবের সত্য মিথ্যা নিয়েও কথা বলছে না। শেখ মুজিবুর রহমান নিয়ে তাদের কিছু বলার নেই। একটি জোর গুজব যা কলকাতার স্টেটমেন্ট পত্রিকাতেও এসেছে তা হলো শেখ মুজিব অনশন করছেন। অনশন শুরু হয়েছে জুন মাস থেকে। তিনি জানিয়েছেন, স্ত্রী ও সর্বকনিষ্ঠ সন্তান রাসেলের সঙ্গে দেখা না হলে তিনি অনশন ভঙ্গ করবেন না। তিনি এখন দিনরাত লিখে চলেছেন, পাতার পর পাতা লেখা হচ্ছে। কি লেখা কেউ জানে না। এমন রটনা হলো যে শেখ মুজিব পাগল হয়ে গেছেন। তিনি সারাদিন সারা রাত দুর্বোধ্য বক্তৃতা করেন। যখন বক্তৃতা করেন না তখন বিড়বিড় করেন। শেখ মুজিব অস্থির সময় কাটাচ্ছিলেন। যে চিন্তা তাকে গ্রাস করে রেখেছিল তা হচ্ছে তাকে মেরে ফেলা হবে না জীবিত রাখা হবে। পাইপ টানতে টানতে তিনি প্রায়ই এই হিসেব করেন। কারাগারে তাকে তামাক নামক একমাত্র বিলাস দ্রব্যটি সরবরাহ করা হতো। পাকিস্তানি মিলিটারি যদি যুদ্ধে জয়লাভ করে তাহলে অবশ্যই তাকে হত্যা করা হবে। যদি পরাজিত হয় তাহলে কি হবে? পরাজিত হলেও তাকে হত্যার সম্ভাবনা আছে। প্রতিশোধ নেবার তীব্র আকাঙ্ক্ষা থেকে এটা করা হবে। সেই হত্যা প্রক্রিয়াটা কীরকম হবে? তাকে কি ফাঁসি দেওয়া হবে, নাকি ফায়ারিং স্কোয়াডে নেওয়া হবে? পুত্র রাসেলের প্রিয় মুখ কি মৃত্যুর আগে দেখে যেতে পারবেন? তার বড় মেয়েটির সন্তান হবার কথা, তা কি হয়েছে? নিজের পুত্র কন্যাদের কথা যখনই তার মনে হয় তখন তিনি খানিকটা লজ্জিত বোধ করেন। এ কি, দেশের কথা একপাশে সরিয়ে তিনি কিনা নিজের প্রিয় মুখগুলোর কথা ভাবছেন। একটা জাতির আশা আকাঙ্ক্ষার রূপকার তিনি। দেশের প্রতিটি মানুষ তাকিয়ে আছে তার দিকে। আর তিনি কিনা তার মৃত্যু কিভাবে হবে তাই নিয়ে ভাবতে বসেছেন। মাঝে মাঝে তার ঘোরের মতো হয়।
তিনি শুনতে পান তার জীবনের মধুরতম শব্দ জয় বাংলা। হৃদয়ের গভীর গোপনে কোনো জায়গা থেকে কেউ একজন বলে, ভয় পেও না, এই মধুর শব্দ তুমি আবারও শুনবে। তার নিজের ভাষ্যমতে একে বলতে পারেন সজ্ঞা, টেলিপ্যাথি, ইন্দ্রিয় কিংবা অন্য যা খুশি তাই, কিংবা সম্ভবত এটা এক ধরনের ঐশী প্রেরণা। আমি যেটা জানি তা হলো আমার মন বলছে বিজয় আমাদের হবেই। আগস্ট মাসের ৩ তারিখ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রেসিডেন্ট ইয়াহিয়া ঘোষণা করেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে শেখ মুজিবকে বিচার করা হবে। অতি দ্রুত বিচার পর্ব শুরু হলো। তারিখ ৯ আগস্ট। প্রধান বিচারক পাকিস্তান সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার, তার সঙ্গে আছেন ২ জন কর্নেল, একজন উইং কমান্ডার, একজন নেভাল কমোডোর ও একজন একমাত্র সিভিলিয়ান জেলা সেশন জজ। শেখ মুজিব আত্মপক্ষ সমর্থনে অস্বীকার কথা জানান এবং কোনো আইনজীবীর সঙ্গে বসতে রাজি হন না। বিচার চলতে থাকে। প্রতিদিন ভোরবেলা শেখ মুজিবকে কঠিন পাহারায় বিচার কক্ষে নিয়ে যাওয়া হয়। বিকেল ৫টায় আবারও সেলে ফিরিয়ে আনা হতে থাকে। বিচার কক্ষটি লায়ালপুর জেলার ভেতরেই। লাল ইটের দালান। বন্দীকে লোহার ৪টি ভারী দরজা পার হয়ে লম্বা সরু করিডোর দিয়ে আদালতে প্রবেশ করতে হতো। পাহারা থাকত সাব মেশিন গান হাতে, যুদ্ধসাজে সজ্জিত একদল কমান্ডো। প্রেসিডেন্ট ইয়াহিয়াকে দেখে সবসময় নেশাগ্রস্ত মনে হয়। মনে হয় তিনি তার প্রিয় সূরা ব্ল্যাক ডগে আকণ্ঠ ডুবে আছেন। অতি গুরুত্বপূর্ণ মিটিংয়েও তার কথাবার্তা থাকে জড়ানো। এতে তিনি কোনো অস্বস্তি বোধ করেন না। আজ তাকে নেশাগ্রস্ত মনে হচ্ছে না। তিনি একগাদা ফাইল নিয়ে বসেছেন। ফাইল দ্রুত ক্লিয়ার করা হচ্ছে। তার হাতে সময় নেই। চীনা রাষ্ট্রদূত প্রেসিডেন্ট ভবনে তার সঙ্গে দেখা করার জন্য আসছেন। $10 মিলিয়ন অর্থ সাহায্য চীনার কাছ থেকে পাওয়া গেছে। এখন আলাপ আলোচনা চলছে ১,০০০ বোঝাই সমরাস্ত্র নিয়ে। এর মধ্যে হালকা চৈনিক ট্যাঙ্কগুলো আছে। চীনা রাষ্ট্রদূতের সঙ্গে আজকের আলোচনা এই কারণেই অতি গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্টের অতি ব্যস্ততার মধ্যে ঘরে ঢুকলেন জুলফিকার আলী ভুট্টো। প্রেসিডেন্ট এক ঝলক ভুট্টোর দিকে তাকিয়ে বলল, আপনার যা বলার বলুন, আমি কাজ করতে করতে আপনার কথা শুনব। আমার আজ সীমাহীন ব্যস্ততা। জুলফিকার আলী ভুট্টো বললেন, শেখ মুজিবকে কি মৃত্যুদণ্ড দেওয়া হবে? প্রেসিডেন্টের কাগজ থেকে মুখ না তুলে বললেন, অবশ্যই। ফর গড সেক, ডোন্ট ডু দ্যাট। না কেন? আপনার হাতে মৃত্যুর চেয়ে সে বড় মাপের মানুষ। জুলফি, আপনার ধারণা তাকে হত্যা করার মতো বড় আমি না? তাকে হত্যা করলে সারা পৃথিবী আমাদের উপর ঝাঁপ দিয়ে পড়বে, বিশেষ করে আমেরিকানরা। আমেরিকানরা আপনাকে যত খুশি বাঙালি মারতে দেবে, কিন্তু নট শেখ মুজিব। জুলফি, আপনি কি মনে করেন আমেরিকানদের মনোভাব আমি জানি না? খুব ভালো যোগাযোগ তাদের সঙ্গে আমার আছে। শেখের কি হলো, নিক্সন তার পরোয়া করে না। আমি নিক্সনকে ভালো মতো জানি। আমরা যোগাযোগ রেখে চলেছি। আপনার সঙ্গে আমি এখন আর কথা বলতে পারছি না। চীনা রাষ্ট্রদূত আসছেন। শুনুন জুলফি, আমি শেখকে অবশ্যই ফাঁসির দড়িতে ঝুলাবো। যে ঝামেলায় সে আমাকে ফেলেছে তাকে তার মূল্য দিতে হবে। গুড বাই। সূত্র দৈনিক বাংলা, তারিখ ৪ জানুয়ারি ১৯৭২। শিরোনাম, বেগম মুজিব কিভাবে কাটিয়েছেন মুক্তিযুদ্ধের দিনগুলো। বেগম মুজিবের বিষাদঘন দিনগুলোর কয়েকটি কথা। নববর্ষের দিন সূর্যের আলোয় পথ চিনে এগিয়ে গেলাম ১৮ নং রোডের দুর্গ সদৃশ্য সেই বাড়িটার দিকে। বাইরের ঘরে বসেছিলেন বেগম শেখ মুজিব। হাসিমুখী আহ্বান জানালেন আমাকে। বাড়িটার উল্লেখ করতে হেসে বললেন, এটা তো তবু একটা মাথা গুজবার ঠাঁই, কিন্তু ২৫শে মার্চের পর পুরো দেশ ১.৫ মাস তাও কোথাও পাইনি। আজ এখানে কাল সেখানে, এমন করে সেই মাসে কম করে হলেও ১৪-১৫টা বাসা বদল করেছে। হাসছিলেন বেগম মুজিব, কিন্তু দেখলাম হাসির মাঝে কেমন জানি অস্পষ্ট এক বিষণ্ণতার ছোঁয়ায় করুণ হয়ে উঠেছে তার চোখের দৃষ্টি। ২৫শে মার্চের সেই ভয়াবহ রাত। অন্ধকার শোবার ঘরটা বিছানায় শুয়ে শেখ সাহেব শুনছিলেন বাইরে বোমার বিধ্বস্ত ঢাকার আর্তনাদ। উত্তেজনায় এক এক সময় উঠে বসছিলেন তিনি। ঠিক এমনই এক মুহূর্তে গুলির এক টুকরো জানালা ভেদ করে ছোট ছেলে রাসেলের পায়ে আস্তে করে লাগে। অন্ধকারে হাতড়ে গুলিটা কুড়িয়ে নিয়েছিল শেখ সাহেব, আর সেই দুঃসহ রাতেই নরপিশাচরা তাকে বন্দি করে নিয়ে গিয়েছিল। বাড়িতে তখন ছিলেন বেগম মুজিব আর তার ২ ছেলে। ২৬শে মার্চ সমস্ত দিন ছিল কারফিউ। গোলাগুলির শব্দ তখনও থামেনি। নিস্তব্ধ বাড়িটা জুড়ে যেন এক ভৌতিক বিভীষিকা মাথা খাড়া করে উঠেছে।
সামনে ধানমন্ডির বালিকা বিদ্যালয়ে তাক করে রাখা বড় বড় কামানের মুখগুলো আমার বাসার দিকে। ভয়ে জানালাগুলো পর্যন্ত বন্ধ করতে দিতে পারিনি। দুপুরে কারফিউর মধ্যেই এ বাসা ও বাসা করে বড় ছেলে কামাল এসে পৌঁছালো। রাত এলো, সেই আধার কালো রাত। ইয়াহিয়া খানের হিংস্রভাবে চিবিয়ে চিবিয়ে বলা বিবৃতি শুনেই নিজেদের অবস্থা বুঝতে পারলেন বেগম মজিদ। তাই কাল বিলম্ব না করে ছোট ছেলে আর মেজ ছেলেকে নিয়ে পাঁচিল টপকে প্রতিবেশী ডাক্তার সাহেবের বাড়িতে আশ্রয় নিয়ে নেন। অন্যদিকে বড় ছেলে কাবাল এবং মহিউদ্দিন সাহেব পালালেন অন্যদিকের পাঁচিল ডিঙ্গিয়ে। রাত 11টা থেকেই তোপ ডাকার শব্দে কানে তালা লাগার জোগাড়। কতটা চেতন কতটা অচেতনতার অবস্থায় বেগম মজিদ 26শে মার্চে সে ভয়াবহ রাতে শুনলেন তার আদরের বাড়িতে গোলাগুলির শব্দ। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত সে রাতে এভাবে না পালালে তার এবং তার সন্তানদের ভাগ্যে যে কি ঘটত আজও তিনি ভাবতে পারেন না। 27শে মার্চ সকালে বাচ্চা দুটো সাথে নিয়ে তিনি আবারও পালালেন। পুরো 1.5 মাস এ বাসা থেকে ও বাসা করেন। শেষে মগবাজারের এক বাসা থেকে পাক বাহিনী তাকে 18 নং রোডের এই বাসায় নিয়ে আসে। 18 নং রোডে আসবার পূর্বেকার মুহূর্ত স্মরণ করে গম্ভীর হয়ে গেলেন বেগম মজিব। বললেন, আমি তখন মগবাজারের একটা বাসায় থাকি। আমার বড় মেয়ে হাসিনা তখন অন্তঃসত্ত্বা। সে, জামাই, আমার দেওর, যা, মেয়ে রেহেনা, পুত্র রাসেল সহ বেশ কয়েকজন একসাথে ছিলাম মগবাজারের বাসাটাতে। হঠাৎ একদিন পাক বাহিনী ঘেরাও করে ফেলল বাসাটা। একজন অফিসার আমাকে জানালো যে আমাকে তাদের তত্ত্বাবধানে অন্যত্র যেতে হবে। জানি না কি হবে। ঠিক সেই মুহূর্তটাতে ভীষণ সাহসী হয়েছিলাম আমি। কড়াভাবেই সেই অফিসারকে বললাম, লিখিত কোনো আদেশপত্র না দেখালে আমি এক পাও বাড়াবো না। উত্তরে সে উদ্ধতভাবে জানালো যে ভালোভাবে তাদের সাথে না গেলে তারা অন্য পন্থা গ্রহণ করবে। তখন বাধ্য হয়ে আমি বললাম যে আমার মগবাজারের বাসায় যারা আছেন তাদের প্রত্যেককে আমার সাথে থাকতে দিতে হবে। আমার কথায় তারা নিজেরা কি যেন আলোচনা করল। পরে তারা রাজি হয়ে নিয়ে এলো আমাদেরকে 18 নম্বর রোডের এই বাসাতে। 18 নম্বর রোডের আসার প্রথম দিনের কথা বলতে গিয়ে আবারও হেসে ফেলেন বেগম মজিব। ময়লা আবর্জনাপূর্ণ এই বাড়িটাতে তখন বসবার মতো কোনো আসবাবপত্র দূরে থাক, একটা মাদুর পর্যন্ত ছিল না। জানালার পাশ ঘেঁষা 3 থেকে 4 ফুট প্রশস্ত এক ফালি জায়গায় ঘেঁষাঘেঁষি করে বসেছিলেন তিনি এবং পরিবারের সমস্ত সদস্যরা। অন্তঃসত্ত্বা মেয়েকে এভাবে কষ্ট করে বসে থাকতে দেখে সেদিন বুক ফেটে যাচ্ছিল তার। মুখ ফুটে কিছু বলতে পারেননি, শুধু অসহায়ভাবে তাকিয়েছিলেন চারদিকে। হয়তো অসহায়ের করুণ ডাক আল্লাহ তাআলা সেদিন শুনেছিলেন। প্রহরী পাক বাহিনীর এক পাঠান অফিসার অনুভব করেছিলেন তার অসহায় অবস্থাকে। সেই অফিসার একজন ঝাড়ুদার সংগ্রহ করে পরিষ্কার করে দেয় ঘর দুয়ার, সংগ্রহ করে দিয়েছিল কয়েকটি চেয়ার এবং একটি কম্বল। বন্দী জীবনের নৃশংস পাক হানাদার বাহিনীর মধ্যে এই অফিসারটি ছিল কিছুটা ব্যতিক্রম। ধানমন্ডির এই বাড়িটার মাঝে অনেক দুঃখ দৈন্যের স্মৃতি চিরদিনের মতো বেগম মুজিবের বুকে আঁকা হয়ে গেছে। তবুও এই বাসাতেই তিনি তার প্রথম আদরের নাতনিকে বুকে নিতে পেরেছিলেন। এই স্মৃতি তার কাছে কম উজ্জ্বল নয়। দৈনিক বাংলা। বেগম মুজিবের সঙ্গে বিশেষ সাক্ষাৎকার। ডিসেম্বরের দুপুর বঙ্গবন্ধুর 32 নং রোডের বাড়ির দ্বিতলের বসবার ঘরে বসে কথা বলছিলেন বেগম মুজিবের সাথে। গত বছরের বন্দী জীবনের দুর্বিষহ ও ভয়ঙ্কর মুহূর্তগুলোর কথা বর্ণনা করছিলেন তিনি। 26 মার্চের পরপরই বড় ছেলে কামাল চলে গেছে ওপারে। হাসিনার শরীর খারাপ, তবু অসুস্থ শরীরে সেই ছিল আমার সবচেয়ে ভরসা। মে মাসের 12 তারিখ 18 নং রোডের এই একতলা কারাগৃহে আমাদের নেওয়া হয়। হানাদারদের পাহারাতে জীবন কাটাচ্ছিলাম আমি। বাসায় যেসব প্রহরী ছিল তাদের মধ্যে 2 জন সাদা পোশাকধারী সিভিল আর্ম ফোর্সের লোকও ছিল। এরা কার্যত আর্মির প্রহরীদের ঠিক রাখত। একদিনের ঘটনা, আমার শোবার ঘরে জামাল আর রেহানা ঝগড়া করছিল। বন্দী জীবন জামালের মতো ছেলে সহ্য করতে পারছিল না, কেমন যেন ক্ষিপ্ত হয়ে গিয়েছিল সেদিন। তাই ওদের 2 ভাই বোনের ঝগড়াটা একটু বেশি রকমের শুরু হয়েছিল। ওদের ঝগড়ার মাঝে হুট করে ঘরের মধ্যে সিভিল আর্ম ফোর্সের একজন অফিসার ঢুকল। চোখ লাল করে হিংস্রভাবে সে জামালকে বলল, তুমি আজকাল বেশি বাড়াবাড়ি করছো। এভাবে গোলমাল করলে আমরা তোমাকে ক্যাম্পে নিয়ে যাব। পা দুটো উল্টো করে বেঁধে তোমাকে চাবুক মারা হবে। জীবনে আর যাতে কারো মুখ দেখতে না পাও সে ব্যবস্থা করা হবে। বেশ চিৎকার করে অফিসারটি কথাগুলো বলছিলেন। আমি প্রথমে পাথর হয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই সামলে নিয়ে তাকে বেরিয়ে যেতে বললাম ঘর থেকে। একটা হিংস্র দৃষ্টি সে আমার উপর নিক্ষেপ করে বেরিয়ে গেল ঘর থেকে।
অফিসারটি চলে যাবার পর বেগম মুজিব তার ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করে নিলেন। সেদিনে তিনি অফিসারটির জঘন্য আচরণের সমস্ত ঘটনা প্রেসিডেন্ট থেকে শুরু করে সমস্ত উপর মহলের কিছু লিখে জানালেন। কিন্তু এই ঘটনার পর থেকে জামাল যেন আরও অশান্ত হয়ে উঠল। পালাবার জন্য সমস্ত সময় সে সুযোগ খুঁজত। 26শে জুলাই মেডিকেল কলেজ হাসপাতালে হাসিনার সন্তান হল, আমাদের জীবনে প্রথম নাতি। অথচ তাকে দেখার জন্য আমাদের কাউকে অনুমতি দেয়া হলো না। ঘরের মধ্যে অসহ্য যন্ত্রণা ছটফট করছিলাম সেদিন, কেঁদেছিলাম পাক করুণাময় আল্লাহ তাআলার দরবারে। 5 আগস্ট জামাল পালিয়ে গেল বাসা থেকে। কয়েকদিন আগে থেকেই পালিয়ে যাওয়ার জন্য সে চেষ্টা চালাচ্ছিল। আমাকে বলছিল, আমি যদি পালাতে পারি তাহলে 3 থেকে 4 ঘন্টা ওদেরকে কোনো খবর দিও না। জামাল পালাবার পর বুঝতে পারলাম যে ও পালিয়েছে। মন আবার অশান্ত হলো। যদি ধরা পড়ে শেষ হয়ে যায়। আবার সান্ত্বনা পেলাম, বাঁচলে এবার ও বাঁচার মতো বাঁচবে। বেলা 2টা খাবারের সময় ওর খোঁজ পড়ল। খোঁজ চারদিকে খোঁজ, কিন্তু জামাল কোথায়? সন্তানের খোঁজে আমি তখন দিশেহারা হবার ভান করলাম। সরাসরি চিঠি পাঠালাম উপর মহলে, আমার ছেলেকে তোমরা ধরেছ, এবার ফিরিয়ে দাও। হানাদারদের তরফ থেকে কিছু বলার ছিল না, কেননা আগেই আমি এ সম্পর্কে সজাগ হবার জন্য চিঠি লিখেছিলাম সর্বত্র। তদন্তের জন্য যে কর্নেলকে পাঠানো হয় সে মনে হয় শঙ্কিত হলো, হয়তো সত্যি ওদের বাহিনীর কেউ জামালকে গুম করেছে। আমাকে সান্ত্বনা দিয়ে কর্নেল ফিরে গেলেন। কিন্তু আমাদের উপর কড়াকড়ির মাত্রা আরেক দফা বাড়ল। আগস্ট মাসের শেষের দিকে জামালের চিঠি পেলাম। এ সময় আমার শাশুড়ির শরীর বেশি খারাপ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হলো। প্রতিদিন 2 ঘন্টার জন্য আমাকে হাসপাতালে যাবার অনুমতি দেওয়া হলো। রোগী দেখার ভান করে উপর থেকেও অনেকে আসত। ওদের মাথায় হাত রেখে হানাদার প্রহরীদের দেখিয়ে উপদেশ দিতাম ঠিকমতো ঘর থেকে লেখাপড়া করার জন্য। এই ফাঁকে চিঠিটা হস্তান্তর করে নিজের সাথে করে নিজ পর্যন্ত পৌঁছে দিতাম ওদেরকে। ভীষণ ভয় লাগত ওদের জন্য, কিন্তু আল্লাহকে ডাকা ছাড়া কী বা আমি করতে পারতাম তখন? ঠিক এভাবে কেটে গেছে আমার দিন। সামান্য যা কিছু সঞ্চয় ছিল তা দিয়ে চলত আমার ছোট সংসার। দুঃখ, দৈন্য, যন্ত্রণা, দেহ মনে সবকিছু যেন আটকে গিয়েছিল। প্রতি মুহূর্তে একটা সন্দেহ দিয়ে ঘেরা মৃত্যুর রাজত্বে ধুকে ধুকে দিন কাটত আমাদের। প্রিয়জনরা ছড়িয়ে আছে চারদিকে, জানতাম না কেমন আছে ওরা। স্বামীর জন্য আর চিন্তা করতাম না, কেননা আল্লাহ ছাড়া তাকে বাঁচাবার সাধ্য যে আর কারো নেই। একথা নিজের অভিজ্ঞতা থেকে বুঝতে পেরেছিলাম। তবু মাঝে মাঝে শিরা উপশিরাগুলো অবশ হয়ে আসত। কোথায় আমার বুকের সন্তানেরা? আর এই কারাগৃহে আবদ্ধ আমাদের জীবনের স্থায়িত্বই বা কোথায়? নভেম্বরের শেষের দিকে বুঝতে পেরেছিলাম ডিসেম্বরে কিছু একটা ঘটতে যাচ্ছে। আমার বন্দি জীবনের বাইরের সংবাদ আসার কোনো উপায় ছিল না, কিন্তু ট্রানজিস্টার সেটা ছিল। আমরা শুনছিলাম ভারত বাংলাদেশকে যেদিন স্বীকৃতি দেবে সেই দিনেই বঙ্গবন্ধু হত্যা করা হবে। 3 তারিখে কলকাতার ঐতিহাসিক জনসভা শোনার জন্য তাই আমাদের প্রতীক্ষা ছিল একটু ভিন্নতর। ইন্দিরাজির ভাষণ শেষ হলো, খুবই বিস্ময় লেগেছিল। কেন জানি ট্রানজিস্টরের সামনে থেকে নড়তে ইচ্ছে করছিল না। রাত বাড়ল, আকাশবাণীর সংবাদ শেষ হলো। হঠাৎ ঘোষণা করা হলো শীঘ্রই বিশেষ ঘোষণা প্রচার করা হবে। সমস্ত দিনের ক্লান্ত দেহমন পরিবারের সকলেই ঘিরে বসলাম ট্রানজিস্টরের চারদিকে। কিন্তু কোথায় সেই ঘোষণা? সময় কেটে যাচ্ছিল। একে একে বাচ্চারা ঘুমোতে চলে গেল। মাথার কাছে ট্রানজিস্টরটা খোলা রেখে প্রতীক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙল বিমান বিধ্বংসী কামানের কটকট শব্দে। বুঝলাম যুদ্ধ বেঁধে গেছে। 6 ডিসেম্বর ভারত স্বীকৃতি দিল স্বাধীন বাংলাদেশকে। সে এক অনন্য অনুভূতি। স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি সংবাদ এলোমেলো করে দিচ্ছিল আমার দেহমনকে। বাচ্চারা কাঁদছিল ওদের আব্বার জন্য। আমি চেষ্টা করছিলাম ওদেরকে সান্ত্বনা দিতে, কিন্তু স্বাধীনতার স্বীকৃতি আর অতি প্রিয়জনের মৃত্যুর আশঙ্কা আমার আত্মাকে যেন অসাড় করে তুলেছিল। ডিসেম্বরের দিনগুলো প্রতিদিন যেন নতুন নতুন বিভীষিকা হয়ে দাঁড়াত। 18 তারিখ সকালে যখন পাক আর্মিকে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন শেখ মুজিবের বাসা থেকে শুধুমাত্র সিভিল আর্ম অফিসার 2 জনকে সরিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে সিভিল আর্ম অফিসার 2 জনকে ফিরিয়ে নেওয়ার সাথে সাথেই আর্মি প্রহরীরা উচ্ছৃঙ্খল হয়ে পড়েছিল। প্রথম দিকে ওরা আশা করেছিল যে ওদের নিয়ে যাবার ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু দুপুর পর্যন্ত যখন চারদিক থেকে জয় বাংলার ধ্বনি বেশি আসতে লাগলো, তখন ভীষণ রকম খেপে গেল ওরা। আমাদের ঘরের মধ্যে কাপড় শুকাবার জন্য তার বাধা ছিল। রাতে তারটা ঝনঝন করে বেজে উঠতেই সবাই দাঁড়িয়ে পড়লাম। রক্তের মতো লাল চোখ দুটো। প্রহরী দলের অধিনায়ক সুবেদার রিয়াজ দাঁড়িয়েছিল বারান্দায়। কঠোরভাবে সে বলল, খোকাকে ডাকো।
ঠান্ডা হয়ে বললাম, খোকা ঘুমিয়ে পড়েছে। কোনো কথা থাকলে আমাকে বলতে পারো। আমার মুখের দিকে কঠোরভাবে তাকিয়ে সে বলল, সাবধানে থাকো। মেজর তারা সিং এলেন বেলা 9টার সময়। তারা সিং সাধারণ বেশে এসেছিলেন, কিন্তু পেছনে তিনি একদল সৈন্যকে পজিশন নেওয়া অবস্থানে রেখে দিয়েছিলেন চারদিকে। খালি হাতে শুধু ওয়্যারলেস সেট সাথে নিয়ে তিনি গেটের সামনে দাঁড়িয়ে ওদেরকে বোঝাচ্ছিলেন। প্রথমে ওরা সারেন্ডার করতে চায়নি, শেষে 2 ঘন্টা সময় চেয়েছিল। গেটের সামনে থেকে ওদের কথা শুনে মেজর তারা সিং যেই পা বাড়ালেন, অমনি ভেতর থেকে চিৎকার করে উঠল বাচ্চারা, আপনি যাবেন না মেজর, যাবেন না, সময় পেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। সত্যি সময় পেলে ওরা আমাদেরকে মেরে ফেলত, কিন্তু মেজর সিং তাদের আর সে সময় দেয়নি। ঢুকে পড়েছিলেন গেটের মধ্যে। পাশের বাংকার থেকে কাঁপতে কাঁপতে হানাদাররা তখন বের হয়ে আসছে আত্মসমর্পণের জন্য। গল্পকরণে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে উপন্যাস জ্যোৎস্না ও জননীর গল্প এর দ্বাদশতম পর্ব। আমি নিয়মিতভাবে গল্প পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো লেগে থাকলে আমার এই গল্পটি আপনার বন্ধুবান্ধব প্রিয়জন সবার কাছে শেয়ার করবেন, তাতে করে তারা এই গল্পটি শোনার সুযোগ পাবে। আপনারা ভালো থাকবেন, সে প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি।